গল্পের নায়ক হলেন দস্যু মোহন, যার স্রষ্টা শশধর দত্ত। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1952 সালে। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মোহন ও যক্ষের ধন। আজ থাকলো দ্বিতীয় পর্ব। মোহন যাহা জানিত মিস্টার বেকারের নিকট বর্ণনা করিলে তিনি চিন্তিত স্বরে কহিলেন, তুমি এই যক্ষের ধনের কথা বিশ্বাস করো মোহন? মোহন শান্ত অথচ দৃঢ় স্বরে কহিল, আমি বিশ্বাস করি বেকার, কারণ ব্রহ্ম সীমান্তের মতো আজব স্থানে কোনো কিছুই অসম্ভব ব্যাপার নয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ব্রহ্ম ও সংলগ্ন সাম্রাজ্যের উত্থান পতনের সময়ে বহু ধনবান ব্যক্তি তাদের ধনভাণ্ডার জঙ্গল ও পাহাড়ের ভিতর গোপন করেছিল। এখন যদি কেউ একটি আবিষ্কার করে থাকে তবে তা অলীক কাহিনী হবে কেন বন্ধু? মিস্টার বেকার কহিলেন, আমরা বাস্তব জগতের মানুষ, ওসব আকাশকুসুম স্বপ্ন দেখবার সময়ও নেই আর ইচ্ছাও নেই বন্ধু। এখন কথা হচ্ছে, যদি যক্ষের ধন আবিষ্কৃত হয়ে থাকে তবে তার সকল স্মৃতি ওই হতভাগ্যের সঙ্গে লয় পেয়ে থাকে, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে প্রশস্ত দিবালোকে একজন আততায়ী নির্বিবাদে একটি মানুষকে হত্যা করে চলে গেল, কিছুতেই তা উপেক্ষা করতে পারবো না। মোহন রহস্যময় স্বরে কহিল, আততায়ী না সর্পাঘাত বেকার? মিস্টার বেকার দৃঢ় স্বরে কহিলেন, সাপ মানুষের কাঁধে উঠে কামড়ায় না মোহন। মোহন কহিল, কিন্তু কামড়েছে বন্ধু, আমরা কি সত্যকে উপেক্ষা করতে পারি? মিস্টার বেকার ভ্রু কুঞ্চিত মুখে কহিলেন, কোনটা সত্য? যা অসম্ভব, যা নয় তাই সত্য, না একজন ক্ষিপ্ত হত্যাকারীর অর্থলিপ্সার ফলে এক নিরীহ ব্যক্তি প্রাণ হারালে সত্য মোহন? অতীতে 10-12টি হত্যাকাণ্ড ঠিক এই একই ধারায় অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই আততায়ী কল্পিত সাপের উপর দায়িত্ব নিক্ষেপ করে বেমালুম সরে পড়েছে। আমার বিভাগ আপ্রাণ চেষ্টা করেও আজ পর্যন্ত এই আততায়ী অথবা আততায়ীগণকে গ্রেপ্তার করতে পারেনি। আমি স্বীকার করছি মোহন, আমাদের এই অক্ষমতা লজ্জার বিষয় হলেও আমাদের আন্তরিক প্রচেষ্টার কোনো অভাব নেই। এই বলিয়া তিনি মুহূর্ত কয়েক মৃতদেহের দিকে চাহিয়া থাকিয়া সহসা মোহনের দিকে চাহিয়া পুনশ্চ কহিলেন, আমাদের তুমি সাহায্য করবে মোহন? মোহনের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। সে কহিল, আমার সাহায্য চাও বন্ধু? মিস্টার বেকার কহিলেন, তুমি ভালো রূপেই তো জানো মোহন, অবশ্য তুমি মীরা দেবীকে উদ্ধার করবার দায়িত্ব নিয়েছ। আমার মনে হয় এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই তরুণী মেয়েটির অপহরণকারী দস্যুদের যোগ আছে। এক্ষেত্রে তুমি আমার ওপর নির্ভর করতে পারো বন্ধু। যখনই তোমার যে কোনো সাহায্য প্রয়োজন হবে আমি বিনা প্রশ্নে তা তোমাকে দেব। মোহন খুশি হইয়া কহিল, অসংখ্য ধন্যবাদ বেকার, সত্যি আমার গর্বের আর শেষ নেই তোমার মতো জগৎ বিখ্যাত ব্যক্তির অকৃত্রিম বন্ধু হবার সৌভাগ্য লাভ করে। আমাকে বিশ্বাস করো বেকার, আমি এখনো বলি মিস্টার বেকারের মতো অভিজ্ঞ, দক্ষ, ন্যায়বান, নিপুণ পুলিশ অফিসার। প্রবল বেগে বাধা দিয়া মিস্টার বেকার কহিলেন, বাজে বকারক তোমার মরণকাল অবধি যাবে না মোহন। এই যে অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনী এসে পড়েছে। মিস্টার বেকারের কথা শেষ হইবার পূর্বেই পুলিশ অ্যাম্বুলেন্স তাহাদের সম্মুখে দাঁড়াইয়া পড়িল। অ্যাম্বুলেন্সের অগ্রে অগ্রে সুযোধন মোটর চালাইয়া পথ দেখাইয়া লইয়া আসিয়াছিল। অ্যাম্বুলেন্স হইতে পুলিশের ডাক্তার ও একজন অফিসারের অধীনে কয়েকজন সার্জেন্ট ও সিপাহী অবতরণ করিয়া মিস্টার বেকারকে অভিবাদন করিল। পুলিশের রুটিন অনুযায়ী সব পরীক্ষার কার্য শেষ হইলে পোস্টমর্টেম পরীক্ষার জন্য মৃতদেহ লইয়া অ্যাম্বুলেন্স মর্গের অভিমুখে চলিয়া গেল। অ্যাম্বুলেন্সের সহিত 2 জন সার্জেন্ট ও 2 জন সিপাহী ছাড়া পুলিশের দেহ সার্চের ফলে মৃত জীবন দস্তিদারের পকেট হইতে মাত্র একটি মানিব্যাগ ও চাবিকাঠি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। মানিব্যাগে 600 টাকার নোট ও কিছু খুচরা ভাঙানি ছিল। মিস্টার বেকার মোহনের দিকে চাহিয়া কহিলেন, চলো এবার দস্তিদারের হোটেল ঘরটা সার্চ করে দেখা যাক। যদি কিছু ক্লু পাওয়া যায় তবে আমাদের আততায়ী গ্রেপ্তার করতে সহায়ক হবে। মোহন মুহূর্ত মাত্র দ্বিধা করিয়া বলিল, বেশ চলো। মিস্টার বেকারের ও মোহনের মোটরে ভাগাভাগি করিয়া সকলে আরোহণ করিল। মোটর দুইখানির দস্তিদার যে হোটেলে ঘর ভাড়া করিয়া
বাস করিতেছিল সেই হোটেল অভিমুখে ছুটিতে লাগিল। অল্প সময় পরে হোটেলের রিসেপশন হলে উপস্থিত হইয়া মিস্টার বেকার কেরানিকে আপনার পরিচয় দিয়া হোটেলের মালিক অথবা ম্যানেজারকে তলব করিলেন। অবিলম্বে হোটেলের ম্যানেজার উপস্থিত হইলে মিস্টার বেকার আপন অভিপ্রায় জ্ঞাত করাইয়া কহিলেন, আমাদের দস্তিদারের কক্ষে নিয়ে চলুন। ম্যানেজার ব্যস্তভাবে জীবন দস্তিদারের ভাড়া নেওয়া কক্ষের সম্মুখে উপস্থিত হইল। মিস্টার বেকার মৃতদেহের পকেট হইতে প্রাপ্ত চাবিকাঠির দ্বারায় দ্বার মুক্ত করিয়া মোহনের সহিত ভিতরে প্রবেশ করিলেন এবং দ্বারে পুলিশ অফিসার ও সার্জেন্ট সিপাহীগণকে পাহারায় রাখিয়া গেলেন। মিস্টার বেকার ও মোহন কক্ষের ভিতর প্রবেশ করিয়া দেখিল, এক কোণে দুইটি বৃহৎ চামড়া সুটকেস রহিয়াছে ও বিছানার উপর কয়েকটি টুকিটাকি জিনিস বিক্ষিপ্ত অবস্থায় পড়িয়া রহিয়াছে। টুকিটাকি জিনিসগুলিকে মুহূর্ত কয়েক পরীক্ষা করিয়া মোহন কহিল, যদি কিছু পাওয়া যায় তবে ওই দুটো সুটকেসের ভিতরেই পাওয়া যাবে বেকার, কিন্তু কথা হচ্ছে ও দুটো চাবি কোথায়? মিস্টার বেকার সবিস্ময়ে কহিলেন, আশ্চর্য, দস্তিদারের পকেটে তো কোনো চাবি ছিল না, তাহলে? বাধা দিয়া মোহন কহিল, তাহলে খুব সম্ভব সুটকেস দুটোই চাবি দেওয়া নেই। এই বলিয়া সে একটি সুটকেসের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিল ও পরীক্ষা করিয়া দেখিল তাহার অনুমান সত্য। একটি সুটকেস জীবন দস্তিদারের পরিধেয় পোশাকে পূর্ণ ছিল এবং অপরটি থালা, ঘটি, বাটি, গ্লাস হইতে দাড়ি কামাইবার, চুল আঁচড়াইবার ও নানাবিধ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বস্তুতে পূর্ণ ছিল। মোহন প্রত্যেকটি দ্রব্য তন্ন তন্ন করিয়া পরীক্ষা করিতেছিল ও পরীক্ষান্তে এক পার্শ্বে পৃথক করিয়া রাখিতেছিল। মিস্টার বেকার একটি লৌহ চেয়ারের উপর বসিয়া মোহনের নিপুণ হস্তের পরীক্ষা কার্য পর্যবেক্ষণ করিতেছিলেন। সহসা মোহন একটা অস্ফুট চিৎকার শব্দ করিয়া কহিল, নিশ্চয়ই স্বর্ণতাল। এই বলিয়া সে অর্ধমলিন ন্যাকড়ায় আবৃত একটি গোলাকার বস্তুর উপর মিস্টার বেকারের দৃষ্টি আকর্ষণ করিল। মিস্টার বেকার মোহনের হাত হইতে বস্তুটি লইয়া সবিস্ময়ে কহিলেন, স্বর্ণ ভিন্ন অন্য কোনো ধাতু ওজনে এত ভারী হতে পারে না। বলিতে বলিতে তিনি আচ্ছাদন ন্যাকড়া মুক্ত করিয়া ফেলিলেন। ভিতর হইতে একটি ধুলিয়াবরিত স্বর্ণতাল বাহির হইয়া পড়িল। মিস্টার বেকার কিছু সময় স্বর্ণতালটি পরীক্ষা করিয়া কহিলেন, তবে কি তোমার যখের ধনের কাহিনী সত্য মোহন? মোহন কোনো উত্তর দিল না। সে পুনশ্চ গভীর মনোনিবেশ সহকারে সার্চ কার্যে অগ্রসর হইতে লাগিল। অবশেষে সুটকেসের প্রত্যেকটি দ্রব্য পরীক্ষা করা সমাপ্ত হইলে মোহন কহিল, বস্তুটি যে স্বর্ণতাল তাতে আমারও সন্দেহ নেই বেকার, কিন্তু কথা হচ্ছে কোথায় এবং কিভাবে এই স্বর্ণস্তূপ লুক্কায়িত আছে। বলিতে বলিতে তাহার দৃষ্টি সুটকেসের একটি অংশে আকৃষ্ট হইলে সে নত হইয়া পরীক্ষা করিতে লাগিল এবং অল্প সময় পরে একটি গুপ্ত স্থান আবিষ্কার করিয়া ভিতর হইতে একটালা কাগজপত্র বাহির করিয়া আনিল। মোহন কহিল, যদি কোনো সত্যিকার আভাস পাওয়া যায় তবে এইসব কাগজপত্রে পাওয়া যাবে বেকার। মিস্টার বেকার কহিলেন, এসো বিছানার উপর বসে পরীক্ষা করা যাক। মোহন ও মিস্টার বেকার শয্যার উপর বসিয়া কাগজগুলি একে একে পরীক্ষা করিতে লাগিলেন। অধিকাংশ কাগজপত্রই জীবন দস্তিদারের ব্যাংকের হিসাবপত্র এবং একখানি উইল ভিন্ন সাংকেতিক ভাষায় মন্তব্য লিখিত একটি মানচিত্র ছিল। মিস্টার বেকার নিবিষ্ট চিত্তে মানচিত্র ও সাংকেতিক ভাষায় লিখিত মন্তব্যগুলি পাঠ করিবার চেষ্টা করিলেন, কিন্তু সক্ষম না হইয়া মোহনের হাতে তুলিয়া দিয়া কহিলেন, দেখো পাঠোদ্ধার করতে পারো কিনা। মোহন মানচিত্রখানির উপর দৃষ্টি বুলাইয়া কহিল, আমার নিকটও গ্রিক মনে হচ্ছে বন্ধু, কিন্তু তুমি যদি বিশ্বাস করে একটা দিনের জন্য আমার কাছে এটা ছেড়ে দাও তাহলে একবার চেষ্টা করে দেখতে পারি। মিস্টার বেকার কহিলেন, স্বচ্ছন্দে তুমি রাখতে পারো, কারণ আমিও তোমার মতোই উদ্গ্রীব এই হত্যা রহস্যের কিনারা করবার জন্য। এই বলিয়া তিনি স্বর্ণতালটি হাতে লইয়া ওজন বুঝিবার জন্য কল্পনা করিতে করিতে কহিলেন, 80 তোলার কম হবে বলে মনে হয় না, কিন্তু তোমার কথাই যদি সত্য হয় তাহলে বড়ই দুর্ভাগ্যের বিষয় যে দুইজন ব্যক্তি এই স্বর্ণ ভাণ্ডারের সংবাদ রাখতেন, তারা উভয়েই মৃত্যু মুখে পতিত হলেন। তবে আততায়ীর সন্ধান হলে আমরা বুঝতে পারবো অন্য কোনো তৃতীয় ব্যক্তি এই ধনভাণ্ডারের খবর রাখে কিনা। মোহনের মুখভাব গম্ভীর হইয়া উঠিল। সে কহিল, এখনো কি তোমার সন্দেহ আছে বেকার? তুমি কি ভাবো স্বর্ণ ভাণ্ডারের সংবাদ না জেনেই আততায়ীরা দস্তিদারকে হত্যা করেছে? মিস্টার বেকার কহিলেন, এই হত্যার উদ্দেশ্য বোঝা শক্ত নয় কি মোহন? জীবিত দস্তিদার মৃত দস্তিদারের অপেক্ষা বেশি মূল্যবান সাহায্য দিতে পারত নাকি? হ্যাঁ পারত, তবে জীবন দস্তিদার সে জাতের ছিল না বলেই তাকে প্রাণ দিতে হয়েছে। এই বলিয়া মোহন কিছু সময়
ম্লান মুখে নীরব থাকিয়া পুনশ্চ কহিল, আমার দুঃখ এই বেকার যে আমি এরূপ ঘটবে সন্দেহ করেও হতভাগ্যকে রক্ষা করতে পারলাম না। কে জানে এবারে আমরা নিজেদের রক্ষা করতে সক্ষম হব কিনা। মোহন হাস্যমুখে মিস্টার বেকারের দিকে চাহিল। মিস্টার বেকার কহিলেন, অর্থাৎ তোমাদের প্রতি এতটাই এইবার দৃষ্টি দেবে মোহন? মোহন মৃদু হাস্যমুখে কহিল, না দিলেই বিস্ময়কর ব্যাপার হবে বন্ধু। আততায়ীরা যখন বুঝতে পেরেছে আমাদের দখলে স্বর্ণতাল এবং এই মানচিত্র এসেছে, তখন কি তারা নিশ্চিন্ত হয়ে নিদ্রা দিতে পারবে? আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে তারা কল্পনা করতে পারেনি দস্তিদারের মৃতদেহ এবং তার এই হোটেলের ঠিকানা আমরা এত শীঘ্র আবিষ্কার করতে সক্ষম হব। সুতরাং তাদের হত্যাকাণ্ডের মুখ্য উদ্দেশ্যই পণ্ড হয়ে গেছে। মিস্টার বেকার কহিলেন, কি উদ্দেশ্য? তারা জীবন দস্তিদারের এই ঘর থেকে আমরা যেসব বস্তু অধিকার করেছি সেই সব বস্তু অধিকার করবার মতলবে ছিল, কিন্তু আমরা অতি অল্প সময়ের মধ্যে এসে তাদের সকল মতলব ধ্বংস করে দেওয়ায় তারা এবার দ্বিগুণ উদ্যমে আমার প্রতি প্রতিশোধ নেওয়ার প্রয়াস পাবে। মিস্টার বেকার চিন্তিত স্বরে কহিলেন, অর্থাৎ সাপ ছেড়ে দেবে বলছো? মোহন কহিল, যদি দেয় তবে আদৌ আশ্চর্য হবার কথা নয়। না বন্ধু, আমি বুলেটের আঘাতে মরণ বরণ করব সেও শ্রেয় হবে, তবু সাপের মুখে মরতে পারবো না। এই বলিয়া সে কয়েক মুহূর্ত নীরব থাকিয়া পুনশ্চ কহিল, পুলিশ বিভাগ মীরা দেবীর কোনো সংবাদ নিশ্চয়ই পাননি? মিস্টার বেকার কহিলেন, না, তবে অনুসন্ধান চলছে। তুমি কি তোমার ধারণা ব্যক্ত করবে মোহন? মোহন মাথা নাড়িয়া কহিল, না বন্ধু, অপহরণকারী সম্বন্ধে এখনো কোনো নিশ্চিত ধারণা আমি করতে পারিনি। মিস্টার বেকার একবার কক্ষের চারিদিকে চাহিয়া কহিলেন, এখানের কাজ আমাদের শেষ হয়েছে। আমি এইসব জিনিসের একটা তালিকা করে পুলিশের হেফাজতে রাখবার আদেশ দিচ্ছি। তুমি মানচিত্রখানা পাঠোদ্ধার করে আমার সঙ্গে দেখা করবে মোহন। মোহন কহিল, অসংখ্য ধন্যবাদ বন্ধু, তাহলে আমি এখন যেতে পারি? মিস্টার বেকার সাগ্রহে মোহনের সহিত করবর্ধন করিলেন। মোহন বাহির হইয়া যাইতে উদ্যত হইলে মিস্টার বেকার কহিলেন, তুমি অফিসার ও একজন সার্জেন্টকে ভিতরে আসবার জন্য আমার আদেশ জানিয়ে যেও মোহন। মোহন বাহির হইয়া গেল এবং বাহিরে অপেক্ষমান অফিসারকে মিস্টার বেকারের আদেশ জানাইয়া মোটরে আরোহণ করিল। সুযোধন কহিল, এখন কোথায় দাদা? প্রাসাদে যেতে বলো সু। সুযোধন সোফার রূপী বিলাসকে আদেশ জানাইল, মোটর রমাপ্রাসাদ অভিমুখে ছুটিতে লাগিল। বেহালায় সর্বেশ্বর পালিতের অন্যান্য বহু ব্যবসায়ের মধ্যে ব্রহ্মদেশ ও অন্যান্য স্থান হইতে আনিত কাষ্ঠ ও কয়লা রাখিবার জন্য 1 একর পরিমিত স্থানকে ইটের পাঁচিল দিয়া ঘিরিয়া রাখা হইয়াছিল। উক্ত জমিতে একধারে শাল বৃক্ষের কয়েকটি গুড়ি পড়িয়াছিল সত্য, কিন্তু কবে যে তাহা আনিত হইয়াছিল এবং কি কারণে তাহা আজ আর কাহারও স্মরণ হয় না। সর্বেশ্বর পালিত জায়গাটির খাজনা নিয়মিতভাবে দিয়া চলিলেও যে উদ্দেশ্যে লওয়া হইয়াছিল তাহা কার্যে পরিণত করিবার কোনো প্রয়াসই তাহা দেখা যাইত না। সাধারণে মাঝে মাঝে এই মন্তব্য প্রকাশ করিত যে ধনী সর্বেশ্বর পালিত খেয়ালের বসে জমির ইজারা লইয়াছিল, অদ্যাবধি খেয়ালের বসে খাজনা দিয়া যাইতেছে, কিন্তু প্রকৃত ব্যাপার তাহা নয়। ধূর্ত শয়তান সর্বেশ্বর পালিত জমিটি নিয়ে একটি ভূগর্ভ বাসস্থান গোপনে নির্মাণ করাইয়াছিল। যাহারা এই ভূগর্ভ কক্ষ নির্মাণের ভার লইয়াছিল তাহাদের কেহই জীবিত নাই। ভূগর্ভ আবাস নির্মিত হইবার প্রায় সঙ্গে সঙ্গেই তারা যে কোথায় অদৃশ্য হইয়া গেল, আজ পর্যন্ত তাহার কোনো সন্ধান পাওয়া যায় নাই। ভূগর্ভ কক্ষের সহিত গঙ্গার জলস্রোতের সংযোগ ছিল। ইচ্ছা করিলে কয়েক মুহূর্তের ভিতর ভূগর্ভ কক্ষটি জলে প্লাবিত করিয়া দেওয়া যাইত। সেদিন রাত্রি প্রায় দ্বিপ্রহরের সময় 2খানি চারিদিক বন্ধ মোটর কাঠ আসিয়া উক্ত স্থানটির ভিতর প্রবেশ করিল এবং যেদিকে কাঠের গুঁড়িগুলি পড়িয়াছিল সেখানে আসিয়া দাঁড়াইয়া পড়িল। মোটর হইতে দিবদাস, বিপুল, সর্বেশ্বর পালিত অবতরণ করিল এবং অন্যখানি হইতে কয়েকজন ভীমকায় সশস্ত্র ব্যক্তি বাহির হইয়া মোটর দুটির অদূরে দাঁড়াইয়া পাহারা দিতে লাগিল। সর্বেশ্বর পালিত বিপুলের দিকে চাহিয়া কহিল, ছুরিটার জ্ঞান ফিরে আসেনি দেখছি, এক কাজ কর, ওটাকে তুমি দুহাতে তুলে নিয়ে আমার সঙ্গে এসো। বিপুল উল্লসিত হইয়া মোটরের মেঝের উপর শায়িত চৈতন্যহীনা কুমারী মীরাকে
দুই হাতে শূন্যে তুলিয়া লইল এবং পালিতের পশ্চাতে চলিতে লাগিল। সর্বেশ্বর পালিত কাঠের গুঁড়িগুলির নিকটে আসিয়া হেঁট হইয়া একটি স্থানের উপর রক্ষিত একটি লৌহ আচ্ছাদন তুলিয়া ফেলিল এবং তাহার ভিতরে প্রথিত একটি বোতামাকৃতির বস্তু হস্তের দ্বারা চাপিয়া ধরিল। সঙ্গে সঙ্গে মাটির ভিতর একটি সিঁড়িপথ বাহির হইয়া পড়িল। সর্বেশ্বর পালিত টর্চ জ্বালাইয়া সিঁড়ির মুখে অবতরণ করিতে লাগিল এবং তাহার পশ্চাতে দিবদাস এবং তরুণী মীরার অচৈতন্য দেহকে লইয়া বিপুল সম্পূর্ণ নির্ভীক হৃদয়ে অনুসরণ করিতে লাগিল। প্রায় 20 হাত নিম্নে একটি বদ্ধ দ্বারের সম্মুখে উপস্থিত হইয়া সর্বেশ্বর পালিত দ্বারের উপর সজোরে আঘাত করিতে লাগিল। কিছু সময় আঘাত করিবার পর ভিতর হইতে একটি যুবতী আসিয়া দ্বার মুক্ত করিয়া দিল এবং বিপুলের দিকে চাহিয়া কহিল, এত দেরি হলো যে বিপুল? বিপুল কোনো উত্তর না দিয়া সর্বেশ্বর পালিতের পশ্চাতে কক্ষের ভিতর প্রবেশ করিল এবং তরুণী মীরাকে শয্যার উপর শয়ন করাইয়া দিয়া একটি চেয়ারের উপর বসিয়া পড়িল। সর্বেশ্বর পালিত একটি কৌচের উপর বসিয়া যুবতী রমণীকে নিকটে ডাকিয়া কহিল, এই তোমার বন্দিনী শান্তি, তোমাকে এই তরুণী মেয়েটির সেবা করতে হবে। আমি চাই না তুমি বিন্দুমাত্র অযত্ন করো, কেমন, মনে থাকবে তো? যুবতী শান্তি কিছু বলিবার পূর্বে বিপুল কহিল, আরো মনে রেখো, এই বালিকা যদি পলায়ন করতে পারে তবে তোমাকে আমরা খুন করব, কেমন, মনে থাকবে তো? শান্তি পর্যায়ক্রমে উভয় বক্তার দিকে একবার চাহিয়া কহিল, একটা কথার আমার উত্তর দেবে বিপুল? বিপুল গম্ভীর মুখে কহিল, বলো। এই মেয়েটিকে এখানে কেন এনেছ? যুবতী শান্তি প্রশ্ন করিল। সর্বেশ্বর পালিত ক্রুদ্ধ স্বরে কহিল, কেন এনেছি তোমার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমরা পারিশ্রমিকের বিনিময়ে এই তরুণীর সেবা করবার এবং প্রহরী রূপে থাকবার জন্য নিযুক্ত করেছি। সুতরাং আমরা চাই তুমি উভয় দায়িত্ব সুচারুরূপে পালন করবে, ব্যাস। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল এবং বিপুলের দিকে চাহিয়া কহিল, তোমার কাছ থেকে এখনো পর্যন্ত রেঙ্গুনের রিপোর্ট পাইনি বিপুল। তোমার এখানের কাজ শেষ হলেই আমার বাড়িতে চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলিয়া সে শয্যার উপর শায়িত তরুণী মীরার দিকে একবার চাহিয়া ভূগর্ভ কক্ষ হইতে বাহির হইয়া গেল। শান্তি কয়েক মুহূর্ত পরে কহিল, এখনো আমার প্রশ্নের উত্তর পায়নি বিপুল। বিপুল একবার দ্বারের নিকট গিয়া উঁকি দিয়া দেখিল, পরে দ্বার বন্ধ করিয়া দিয়া ফিরিয়া কহিল, তুমি কি মিস্টার পালিতকে এখনো পর্যন্ত চিনতে পারোনি শান্তি? তুমি কি জানো না যে পালিত হাসতে হাসতে তোমার মতো শত শত তরুণী মেয়েকে হত্যা করতে পারে? তরুণী শান্তি গভীর মুখে কহিল, আমি ভয় করি না। ভয় করো না? বলিতে বলিতে বিপুলের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। কহিল, তোমার মতো অনেক তরুণী মেয়েকেই প্রথমে ও কথা বলতে শুনেছি, কিন্তু পরে তাদের মৃতদেহ গঙ্গায় হাঙর কুমিরের ভক্ষ হয়েছে দেখেছি। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, শোনো শান্তি, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ওই যে মেয়েটিকে আমরা এখানে এনেছি, মাত্র 1 কি 1.5 মাস কাল এখানে বন্দিনী করে রাখবো। তারপর ওর যেখানে খুশি সেখানে যেতে পারবে। কেন বন্দিনী করে রাখা হবে তা জানবার তোমার কোনো সঙ্গত হেতু নেই। থাক, এখন শোনো। মিস্টার পালিত যখন বললেন, আমার জানিত কোনো বিশ্বাসী তরুণী মহিলাকে আমি মোটা পারিশ্রমিকের বিনিময়ে সংগ্রহ করতে পারি কিনা, তখন তোমার কথাই আমার মনে প্রথমে স্মরণ হলো। বর্তমানে তোমার অর্থের প্রয়োজন একটু বেশি মাত্রায় দেখা দিয়েছে জানতাম। সুতরাং এমন একটা লোভজনক পারিশ্রমিকের বিনিময়ে এমন একটা সহজ কাজ জুটিয়ে দিয়ে কি আমি তোমার কাছে অন্যায় করেছি শান্তি? তরুণী শান্তি মুহূর্ত কয়েক নীরবে চিন্তা করিয়া কহিল, টাকার প্রয়োজন আমার সত্য, কিন্তু তুমি কি ভুলে গেছো বিপুল, তুমি আমার কাছে কোন শপথে আবদ্ধ আছো? বিপুল সহসা অট্টহাস্য করিতে লাগিল। তাহার হাস্যবেগ প্রশমিত হইলে সে কহিল, ওগো, তুমি আমার সঙ্গে তোমার বিবাহের কথা বলছো না? আরে, তোমার মতো বুদ্ধিমতী তরুণী মেয়ে এই কথাটা বোঝে না যে যুবকেরা নারী বিশ্বাস অর্জন করবার জন্য এমন বেপরোয়াভাবে অনেক কিছুই বলে থাকে। আমি অনেক কপটধক্কিন যুবককেও বলতে শুনেছি তাদের জমিদারির আয় বছরে প্রায় 1,00,000 টাকা, কিন্তু মুশকিল এই হয়েছে যে গত 2 বছর ধরে প্রজারা ধর্মঘট করেছে,
খাজনা দেওয়া বন্ধ রেখেছে, নইলে তোমাকে আমি হীরের জড়োয়া গহনায় মুড়ে রাখতাম প্রিয়ে। বলিতে বলিতে পুনশ্চ বিপুল সশব্দে হাস্য করিতে লাগিল। তরুণী শান্তি জ্বলন্ত দৃষ্টিতে বক্তার মুখের দিকে চাহিয়া থাকিয়া কহিল, ভগবানের বজ্র কি তোমাদের মাথায় পড়বে না বিপুল? এমন জঘন্য প্রতারণা করে তোমরা নিরীহ তরুণী মেয়েদের সর্বনাশ করে রেহাই পাবে? যদি ভেবে থাকো তবে সে ভুল তোমাদের শীঘ্র ভাঙবে, মনে রেখো। বিপুল হাস্যমুখে কহিল, আরে তোমার মতো বোকা গোবেচারা মেয়েরাই পুরুষের স্তাবকতায় ভুলে নিজের সর্বনাশ করে। নইলে বহু প্রাতঃস্মরণীয় তরুণী মেয়ে আছেন যারা এইসব চাটুকার স্তাবকদের ঘৃণাতরে দূরে রেখেছেন। আচ্ছা, একটা ছোট্ট ঘটনা বলি শোনো। সেদিন ঠনঠনে কালীতলার সম্মুখে এসেছি, বৃষ্টি এলো। মন্দিরের আটচালায় আশ্রয় নিলাম। দেখি আমারই সামনে একটি 18-19 বছরের তরুণী তার পাশে দণ্ডায়মান যুবককে বলছে, আর কতক্ষণ দাঁড়ানো যাবে, একটা রিক্সা না হয় ডাকুন না। যুবকটি তাচ্ছিল্যস্বরে কহিল, রিক্সায় আবার ভদ্রলোকে চলে নাকি? মেয়েটি বললে, তবে একটা ঘোড়ার গাড়ি কি ট্যাক্সি ডাকুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। এমনিতেই মা কত রাগ করবেন, রাত্রি কটা বেজেছে দেখেছেন? যুবক নির্বিকার স্বরে বলল, ট্যাক্সি কেন, আমি এরোপ্লেন ভাড়া করেও তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু বৃষ্টি আর বেশিক্ষণ থাকবে না। দুজনে গল্প করতে করতে বেশ আরামে হেঁটে যাওয়া যাবে। যুবকের কথা শুনে মেয়েটির বোধহয় সন্দেহ হলো। সে ভ্রু কুঞ্চিত দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করলে, আপনার কাছে কি টাকা নেই? প্রশ্ন শুনে যুবকটি হো হো করে হেসে উঠলে। সে বললে, যার বাড়ি থেকে মাসে 500 টাকা পকেট খরচা আসে তার পকেটে টাকা নেই? এই কথা বলে সে তার বুক পকেটে রক্ষিত মানিব্যাগটা বার কয়েক চাপড়ে দিলে। তারপর মেয়েটি হঠাৎ ছোঁ মেরে যুবকের পকেট থেকে মানিব্যাগটা তুলে নিতেই যুবক মেয়েটির হাত চেপে ধরে বললে, না, তুমি দেখতে পাবে না। ছি, আমার কথা তোমার বিশ্বাস হয় না? মেয়েটির মুখ দেখলাম ক্রোধে লাল হয়ে উঠল। সে চাপা দৃঢ় স্বরে বললে, হাত ছাড়ুন, আমার গায়ে হাত দিলেন আপনি। বলতে বলতে সে 8 আনা দামের মানিব্যাগটি খুলে বাঁ হাতে উপুর করে ধরলে। ভিতর হতে মাত্র 5.5 আনা বেরিয়ে এলো। মেয়েটি সারা মুখে অসহ বিস্ময় ফুটে উঠল। সে নির্নিমেষ দৃষ্টিতে যুবকের মুখের দিকে মুহূর্ত কয়েক চেয়ে থেকে মানিব্যাগ আর 5.5 আনা পয়সা যুবকের গায়ে ছুঁড়ে মারলে ও পর মুহূর্তে মুষলধার বৃষ্টির ভিতর নেমে অদৃশ্য হয়ে গেল। তরুণী শান্তি শুনিতেছিল। তাহার সারা মুখে ঘৃণার সমারোহ ফুটিয়ে উঠিল। সে কহিল, তারপর? বিপুল মৃদু হাস্যমুখে কহিল, তারপর আমি যুবকটির কাঁধে একটি হাত রেখে প্রশ্ন করলাম, মুসাইয়ের যদি অবস্থা এই, তবে এমন ব্যয়বহুল শখ হলো কেন? যুবকটি আমার মুখের দিকে একবার কঠিন দৃষ্টিতে চেয়ে আটচালার অন্যদিকে গিয়ে দাঁড়ালো। তরুণী শান্তি দাঁতের দাঁত চাপিয়া কহিল, আমার ইচ্ছা যায় এইসব ফতবাবুদের, প্রতারকদের, চরিত্রহীনদের মুড়ো খ্যাংরা দিয়ে সপাসপ করে মেরে তাদের তরুণী শখ মিটিয়ে দিই। বিপুল উদার হাস্যের সহিত কহিল, কয়জনের পিঠ ভাঙবে তুমি সুন্দরী? বাংলাদেশের অধিকাংশ ঘরে এমনি অভিনয় চলছে। অনভিজ্ঞা, সরলা, বুদ্ধিহীনা তরুণীরা কিছুমাত্র বিচার বিবেচনা না করে সমগ্র ভবিষ্যৎ হাহাকারে ভরিয়ে তুলছে। কিন্তু থাক, আমার মুখে এমন আলোচনা যে মানায় না, এখনই তুমি বলবে। এই বলিয়া সে মীরার শয্যার নিকটে গিয়া তাহার মুখের দিকে কয়েক মুহূর্ত চাহিয়া রইল। পরে শান্তির দিকে ফিরিয়া কহিল, খুব সম্ভবত আর 8 ঘন্টার ভিতর মীরা দেবীর জ্ঞান ফিরে আসবে। তুমি প্রথমে ওকে 1 গ্লাস গরম দুধ দেবে, তারপর চা, কফি কি কোকো যা খেতে চান তৈরি করবে, কেমন? তোমাদের দুজনের 1 সপ্তাহের উপযোগী খাদ্য প্রয়োজনীয় প্রত্যেকটি বস্তু পাশের ঘরে আছে। এই বলিয়া সে কক্ষ মধ্যস্থ ক্ষুদ্র টেবিলের উপর হইতে তার টুপি ও ছড়ি উঠাইয়া লইল। তরুণী শান্তি বিপুলের সম্মুখে দাঁড়াইয়া কহিল, আবার কবে তুমি আসবে? বিপুল মুহূর্ত কয়েক চিন্তা করিয়া কহিল, আমার এখানে আসা না আসা সিদ্ধান্তের ভার মিস্টার পালিতের ওপর শান্তি। তবে তুমি যদি ইচ্ছা করো তবে মাসে মাসে এসে দেখা করে যেতে পারি। শান্তি কহিল, মাসে মাসে? এখন তো আর সেদিন নেই বন্ধু। মুহূর্তের অদর্শনও একদিন তোমার কাছে যুগ বলে মনে হয়েছিল, বলতে না? থাক, এখন শোনো, দোহাই তোমার, ভুলেও একবার একটা সত্য কথা বলো, আমাদের বিবাহ কি সত্যই হবে না? বিপুল নির্লজ্জ হাস্যে কহিল, তোমার বিবাহ হবে কিনা সে দায়িত্ব তো আমার নয় শান্তি।
তবে আমি জীবনে বিবাহ করব না। বিবাহ করে একঘেয়ে জীবনযাপন করবার জন্য বিধাতা আমাকে এমন সুন্দর করে সৃষ্টি করেননি, অযথা ধনবানের গৃহেও পাঠাননি। তরুণী শান্তির দুই আয়ত চক্ষুতে অগ্নিশিখা প্রকাশিত হইল। তাহার সারা মুখ ঘৃণায় অভিব্যক্তিতে ভরিয়া গেল। সে ঘৃণা স্বরে কহিল, যাও, কিন্তু মনে রেখো, চাটু আর মিথ্যা কথা বলে তরুণী মেয়ের সর্বনাশ করে তুমি এমন হাসি মুখে রেহাই পাবে না বন্ধু। বিধাতার বজ্র তোমার মাথায় নেমে আসবে, আসবে, আসবে। নারীর নারীত্বের অপমান করে রাবণ দুঃশাসন রেহাই পায়নি, তুমি তো কোনছাস। যাও, এই মুহূর্ত হতে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিপুল হাসিতেছিল, কহিল, তুমিও যেমন সীতা দ্রৌপদী নও, আমিও তেমন রাবণ দুঃশাসন নই প্রিয়ে। এই কলিযুগে বিংশ শতাব্দীতে সীতা দ্রৌপদী জন্মগ্রহণ করে না। করে কারা জানো? করে। অকস্মাৎ চিৎকার করিয়া শান্তি কঠোর স্বরে কহিল, যাও, 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 যাও বলছি, নইলে তোমাকে আমি খুন করব। বলিতে বলিতে সে টেবিলের উপর হইতে ফল কাটা একটি দীর্ঘ ফলা ছুরি হাতে তুলিয়া লইল। বিপুল সভয়ে একবার মাত্র শান্তির রোষ রক্তিম মুখের দিকে চাহিয়া দ্রুত পদে ভূগর্ভ কক্ষ হইতে বাহির হইয়া গেল। শান্তি মুহূর্ত কয়েক প্রাণহীন প্রতিমার মতো দাঁড়াইয়া রহিল। পরে হাতের ছুরি ফেলিয়া দিয়া মেঝের উপর দুই হাতে মুখ চাপিয়া বসিয়া পড়িল। সে জানিতে পারিল না তরুণী মেয়ে মীরা শয্যা হইতে বিস্মিত দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিয়াছে। মীরার জ্ঞান বহু পূর্বেই ফিরিয়া আসিয়াছিল। বিপুল বাহির হইয়া যাইবার কয়েক মুহূর্ত পরে সে শয্যার উপর উঠিয়া বসিয়া ডাকিল, শুনুন। শান্তি ঢলমল করিয়া উঠিয়া দাঁড়াইল এবং মীরার দিকে চাহিয়া কহিল, 2 মিনিট অপেক্ষা করো ভাই, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি। বলিতে বলিতে সে তস্ত পদে ভূগর্ভ কক্ষ হইতে বাহির হইয়া গেল। রাত্রি দ্বীপ্রহরের সময় সুযোধন রমা প্রাসাদে প্রত্যাবর্তন করিয়া শুনিল মোহন তাহার নিজস্ব দ্বিতলের ড্রয়িং রুমে বসিয়া অপেক্ষা করিতেছে। সুযোধন দ্রুত পদে দ্বিতলের ড্রয়িং রুমের দ্বার সম্মুখে উপস্থিত হইয়া ডাকিল, দাদা, এসো সু, আমি তোমার জন্যই অপেক্ষা করছি ভাই। এই বলিয়া মোহন তাহার অতি বিশ্বস্ত প্রিয়তম সহকারীকে ভিতরে আহ্বান করিল। সুযোধন ভিতরে প্রবেশ করিয়া দেখিল মোহন সাংকেতিক ভাষা সম্বলিত মানচিত্রখানি টেবিলের উপর সম্মুখে রাখিয়া চারিদিকে স্তূপীকৃত পুস্তকের পাহাড়ের ভিতর বসিয়া রহিয়াছে। মোহন একখানি স্লিপে কিছু লিখিতেছিল। সে মুখ না তুলিয়া কহিল, বসো সু। সুযোধন একখানি চেয়ারে উপবেশন করিয়া নীরবে অপেক্ষা করিতে লাগিল। মোহন এক সময় কহিল, তোমার আহার হয়েছে সু? সুযোধন কহিল, বাইরেই ও কাজটা সেরে নিয়েছি দাদা। বেশ করেছো ভাই। এই বলিয়া মোহন 5 মিনিট ধরিয়া দ্রুত হস্তে কিছু লিখিতে লাগিল। অবশেষে সে লিখিত স্লিপগুলি একটি ফাস্টনারে আবদ্ধ করিয়া টেবিলের ড্রয়ারের ভিতর চাবিবদ্ধ করিল। পরে সুযোধনের দিকে চাহিয়া মৃদু হাস্যমুখে কহিল, হ্যাঁ, এইবার বলো। সর্বেশ্বর পালিত আজ সন্ধ্যার পরে একবার বিপুলের বাড়িতে যাওয়া ভিন্ন অন্য কোনো স্থানেই যায়নি দাদা। আমি 11:30টার সময় শঙ্করের উপর নজর রাখবার দায়িত্ব দিয়ে রিপোর্ট দেওয়ার জন্য ফিরে এসেছি। মোহন কিছু সময় গম্ভীর মুখে চিন্তা করিয়া কহিল, মীরাকে উদ্ধার না করা পর্যন্ত আমরা কোনো দিকেই আর একটি পা অগ্রসর হতে পারবো না সু। তুমি মিস্টার বেকারের সঙ্গে দেখা করেছিলে? সুযোধন কহিল, করেছিলাম দাদা। তিনি বললেন বিপুল কর আর সর্বেশ্বর পালিতের মতো ব্যক্তির গৃহ সার্চ করা বিনা কোনো সঙ্গত কারণে সম্ভবপর হবে না, কারণ কমিশনার সাহেব এই দুটি মহাপুরুষের ওপর কৃপাদৃষ্টি রেখেছেন। কমিশনারের অভিমত এই যে সর্বেশ্বর পালিতের মতো আইনানুরাগী ভদ্রলোক যে কোনো দেশের ভূষণ স্বরূপ। সুতরাং মিস্টার বেকার বললেন এমন এক ব্যক্তির গৃহ সার্চ করা বিপজ্জনক কাজ হবে। মোহন কহিল, বিপুল করও যে কোনো জাতির অলঙ্কার স্বরূপ সু। সুযোধন নীরব রহিল, কোনো উত্তর দিল না। মোহন কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া দৃঢ় স্বরে কহিল, উত্তম। আমার যেটুকু দ্বিধা ছিল মিস্টার বেকারের উক্তিতে তা দূর হয়ে গেল। মিস্টার বেকার যে কাজ বিপজ্জনক ভাবেন, সেই কাজ তেমন বিপজ্জনক আমাদের পক্ষে নাও হতে পারে। বলিতে বলিতে মোহন উঠিয়া দাঁড়াইল
এবং ঘড়ির দিকে একবার চাহিয়া পুনশ্চ কহিল, মোটরখানা গ্যারেজ থেকে আনবার আদেশ দাও সু, আমি 5 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে নিচ্ছি। সুযোধন ততক্ষণাৎ বাহির হইয়া গেল। সে একটিবার জানিতে চাহিল না যে এই গভীর রাতে কোথায় যাইতে হইবে, অথবা তাহাকেও সঙ্গে যাইতে হইবে কিনা। 5 মিনিট সময় অতিবাহিত হইবার পূর্বেই মোহন বাহিরে যাইবার পোশাকে ভূষিত হইয়া গাড়ি বারান্দায় উপস্থিত হইয়া দেখিল সুযোধন মোটরের স্টিয়ারিং হুইল ধরিয়া বসিয়া আছে। এই গুণেই তোমাকে আমি এমন ভালোবাসি সু। বলিতে বলিতে সে হাসি মুখে মোটরের দ্বার খুলিয়া সুযোধনের পার্শ্বে উপবেশন করিল এবং পুনশ্চ কহিল, বিলাসকে দেখছি না যে। সুযোধন দ্রুত কণ্ঠে কহিল, তাকে আর ঘুম থেকে তুলিনি দাদা। আমার কেমন ধারণা হলো যে আপনি এই গভীর রাত্রির অভিযানে অন্য কারুকে চান না দাদা। মোহন কহিল, তোমার ধারণা নির্ভুল সু। এই বলিয়া সে নত স্বরে কহিল, বিপুল করের বাড়িতে যাচ্ছি আমরা ভাই। আমরা যত শীঘ্র পৌঁছাতে পারি অভিযানের পক্ষে ততই সহজ হবে সু। মোটর ছাড়ো। সেদিন রাত্রি 12:30টার সময় ধনবান যুবক বিপুল কর তাহার প্রাসাদোপম বাড়িতে প্রত্যাবর্তন করিয়া ড্রয়িং রুমে যখন প্রবেশ করিল, তখন ভৃত্য মুখে শ্রবণ করিল একজন ভদ্রলোক দেখা করিবার জন্য আসিয়াছেন। ভৃত্য তাহাকে প্রভু গভীর রাত্রে ক্লাব হইতে ফিরিয়া কাহার সহিত দেখা করিবেন না বারবার জানাইলেও ভদ্রলোক কোনো কথা না শুনিয়া হল ঘরে অপেক্ষা করিতেছেন। নানা কারণে বিপুলের অবস্থা ভালো ছিল না। সে ভৃত্যের কথা শুনিবা মাত্র সাতিশয় ক্রুদ্ধ হইয়া কহিল, জাহান্নামে যাক ভদ্রলোক, দূর করে দে, আমি কারুর সঙ্গে দেখা করব না। বলিতে বলিতে সে গায়ের কোট খুলিয়া ভৃত্যের হাতে দিল। ভৃত্য সবিনয়ে কহিল, লোকটা একগুঁয়ে হুজুর, আমি বারবার বলেছিলাম। সক্রোধে চিৎকার করিয়া বিপুল কহিল, আমি কারোর সঙ্গে দেখা করব না, বলগে যা। কিন্তু আমার সঙ্গে দেখা করবেন মিস্টার বিপুল কর। বলিতে বলিতে গম্ভীর মুখে মোহন বিনা আমন্ত্রণে ড্রয়িং রুমের ভিতর প্রবেশ করিল। বিপুল কর রক্তবর্ণ চক্ষু মেলিয়া মোহনের দিকে চাহিয়া ক্রুদ্ধ স্বরে কহিল, কে আপনি? কোন সাহসে আমার বিনা অনুমতিতে এখানে আসবার স্পর্ধা দেখান? মোহন কিছুমাত্র ব্যস্ততা না দেখাইয়া কহিল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি মিস্টার বিপুল কর। আমি জানতে চাই আপনারা মীরা দেবীকে কোথায় লুকিয়ে রেখেছেন। বিপুল অন্তরের অন্তরে চমকিত হইয়া উঠিলেও সে মুখে কোনো আভাস প্রকাশ করিল না। সে কয়েক মুহূর্ত নির্বোধ দৃষ্টিতে চাহিয়া কহিল, কে আপনি? কে মীরা দেবী? এসব আপনি কি বলছেন? যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নইলে নইলে গলায় হাত দিয়ে বার করে দেবেন। এই বলিয়া মোহন মৃদু হাস্য করিল। পরে গম্ভীর মুখে বিপুলের দিকে চাহিয়া শান্ত অথচ দৃঢ় স্বরে কহিল, দেখছি আমার পরিচয় না পেয়ে আপনি শান্ত হবেন না। আপনি আমার কোন পরিচয় চান, অতীতের না বর্তমানের? অতীতে লোকে আমাকে দস্যু মোহন বলে অভিহিত করত, আর বর্তমানে সদাশয় গভর্নমেন্ট আমাকে সম্মানিত নাগরিক মোহন গুপ্তে পরিণত করেছেন। এই বলিয়া সে মৃদু হাস্য করিল এবং পুনশ্চ বলিতে লাগিল, কিন্তু নাগরিক হয়েছি বটে, তবে অতীত আমাকে এখনো ত্যাগ করেনি মিস্টার বিপুল কর। এখনো আমি হাসতে হাসতে লম্পট কামুক অত্যাচারীর শোষণকারী ধনীর গলা এমনি করে দুহাতে টিপে ধরতে পারি। এখনো আমি প্রয়োজন হলে নারীর নারীত্ব ও সতীত্বের অবমাননাকারীর চোখ দুটো এমনি করে আঙুল দিয়ে উপড়ে আনতে পারি। আপনি আমার আরো পরিচয় জানতে চান কর সাহেব? বিপুলের মনে পাষাণ চাপ অনুভূত হইতে লাগিল। সে বুঝিতে পারিল না কোন উদ্দেশ্যের বশবর্তী হইয়া অতীতের দস্যু মোহন তাহার সহিত এমন গভীর রাত্রে দেখা করিতে আসিয়াছে। সে মুখের স্বাভাবিক অবস্থা বজায় রাখিয়া কহিল, ওহো, আপনি মিস্টার মোহন গুপ্ত, খুশি হলাম আপনার পরিচয় পেয়ে। আমি একজন লোককে জানি, সে আপনার অমঙ্গল কামনা করে চলেছে, যদিও তার নাম আমি বলতে চাই না। বাধা দিয়া মোহন কহিল, প্রয়োজনও নেই। আপনি সর্বেশ্বর পালিতের কথা বলছেন। হ্যাঁ, আমি অতীতে দুবার তার ঘৃণিত সুযোগ নষ্ট করে দিয়েছি, কিন্তু আবার যদি সে এমন কিছু করে আমার হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়, তবে এবারে তাকে একেবারে চূর্ণ করে ফেলব। আপনি ইচ্ছা করলে একথা তাকে জানাতে পারেন। বিপুল কহিল, যদি দেখা হয় অতি অবশ্যই জানাবো। যদি দেখা হয়। মোহনের মুখে রহস্যময় হাসি ফুটিয়া উঠিল। সে কহিল,
দিন রাত্রি 24 ঘন্টার ভিতর যার আদেশ পালন করতে আপনার 18 ঘন্টা কেটে যায়, তার সঙ্গে দেখা হবার পরে এতখানি অনিশ্চয়তা? হাস্যকর বন্ধু। এই বলিয়া সে এক মুহূর্ত নীরবে থাকিয়া সহসা অতিশয় গম্ভীর হইয়া কহিল, তারপর মীরা দেবীকে কোথায় লুকিয়ে রেখেছেন? বিপুলকর চমকিত হইয়া কহিল, আমি শপথ করে বলছি যে। রুদ্র স্বরে বাধা দিয়া মোহন কহিল, চুপ করুন, আমি কোনো বাজে শপথ শুনতে আসিনি। আমি জানতে চাই কোথায় মীরা দেবী আছে। বিপুল দেখিল তাহার ভৃত্যগণ চিৎকার শুনিয়া ড্রয়িং রুমের বাহিরে সমবেত হইয়াছে। সে ভরসা পাইয়া কহিল, একজন ভদ্রলোকের গৃহে রাত্রি 1টার সময় অনধিকার প্রবেশ করে শান্তি ভঙ্গ করা শাস্তি কি জানেন মিস্টার গুপ্ত? মোহনের মুখে কঠিন হাস্যরেখা ফুটিয়া উঠিল। সে বিপুলের সাহস পাইবার সূত্র বুঝিতে পারিয়া কহিল, আমি এই শেষবারের জন্য প্রশ্ন করছি, আপনি বলবেন কিনা শুনতে চাই। না, অপেক্ষা করুন। আমি প্রতিজ্ঞা করছি, যদি আপনি মীরা দেবীর বর্তমান ঠিকানা বলেন, তাহলে কোনো কিছুর জন্যই আমি আপনাকে পুলিশের হাতে দেব না। বলুন। মোহনের নম্র স্বর শুনিয়া বিপুল মনে মনে উৎসাহিত হইয়া কঠিন স্বরে কহিল, আমি জানতে চাই আপনি অবিলম্বে বেরিয়ে যাবেন কিনা। মোহন মুহূর্ত কয়েক অপলক দৃষ্টিতে বিপুল করার মুখের দিকে চাহিয়া থাকিয়া কহিল, উত্তম, আমি যাচ্ছি, কিন্তু আবার যখন দেখা হবে তখন এমনভাবে শেষ হবে না, মনে রাখবেন মিস্টার কর। এই বলিয়া মোহন ধীর পদে ড্রয়িং রুম হইতে দালানে বাহির হইয়া দেখিল কলিকাতার কয়েকজন বিখ্যাত গুন্ডা ও দস্যু আদেশের প্রতীক্ষায় দাঁড়াইয়া রহিয়াছে। মোহন নির্বিকার দৃষ্টিতে একবার চারিদিকে চাহিয়া দালান হইতে বাহির হইয়া আঙ্গিনায় অবতরণ করিল এবং গাড়ি বারান্দায় যেখানে মোটর লইয়া সুযোধন অপেক্ষা করিতেছিল সেখানে উপস্থিত হইয়া মোটরে আরোহণ করিল। অল্প সময় পরে মোটর ছুটিয়া বাহির হইয়া গেল। বিপুল কর দ্বিতলে উঠিয়া বাতায়ন পথে চাহিয়াছিল। যখন সে দেখিল মোহনকে লইয়া মোটর বাহির হইয়া গেল, তখন সে পোশাক পরিবর্তন করিবার কক্ষে গমন করিল এবং পোশাক পরিবর্তন করিয়া তাহার অধ্যয়ন কক্ষে প্রবেশ করিল ও একখানি জরুরি পত্র লিখিতে বসিল। তাহার পত্র লেখা শেষ হইলে কক্ষ মধ্যস্থ ঘড়ির দিকে চাহিয়া দেখিল রাত্রি 1:30 বাজিয়াছে। সে শয়ন করিবার জন্য শয়নকক্ষে প্রবেশ করিল এবং যে মুহূর্তে আলো নির্বাপিত করিতে যাইবে, অকস্মাৎ পশ্চাৎ হইতে দুটি লৌহ সদৃশ বাহু পিছন হইতে তাহাকে এমন প্রবল পেছনে জড়াইয়া ধরিল যে তাহার নড়িবার শক্তি পর্যন্ত রহিত হইয়া গেল। সে মুখ ফিরাইয়া আক্রমণকারীকে দেখিতে প্রয়াস পাইলে আক্রমণকারী এক হাতে তাহার মুখ চাপিয়া ধরিল ও অন্য হাতে তাহার ঘাড় চাপিয়া ধরিয়া তাহাকে টানিতে টানিতে একটি চেয়ারের নিকট আনিয়া বসাইয়া দিল এবং পকেট হইতে সরু টোয়াইন দড়ি বাহির করিয়া বিপুলকে অবিশ্বাস্য দ্রুত গতিতে বাঁধিয়া ফেলিল। পরে তাহার মুখের ভিতর একটি তুলার প্যাড প্রবেশ করাইয়া দিল ও হাসিতে হাসিতে কহিল, এইবার কেমন মনে হচ্ছে বন্ধু? বলেছিলাম না যে পরবর্তী সাক্ষাৎকার অন্যভাবে সমাপ্তি ঘটবে। বিপুল শঙ্কিত দৃষ্টিতে চাহিয়া দেখিল তাহার সম্মুখে অতীতের দস্যু মোহন এমন এক জাতীয় হাস্যমুখে দাঁড়াইয়া রহিয়াছে, যাহা দেখিলে দেহের রক্ত বরফ হইয়া যায়। মোহন কহিল, এখন বলবে মীরা দেবী কোথায় আছে? বিপুল মাথা নাড়িয়া জানাইল সে জানে না। ওহো, জানো না? না। এই বলিয়া মুহূর্ত কয়েক তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রইল। পরে শান্ত স্বাভাবিক স্বরে কহিল, কয়েকদিন আগে রেঙ্গুনে জীবন দস্তিদার নামে এক ভদ্রলোককে গুন্ডা জোর করে বন্দী করেছিল। পরে তার কাছ থেকে কোনো বিষয়ের গুপ্ত তথ্য জানবার অভিপ্রায়ে তার পায়ের তলায় জ্বলন্ত আগুনের শিখা রেখেছিল। তবুও জীবন দস্তিদারকে মুখ খোলাতে পারেনি, কিন্তু সেই একই পন্থায় কিরূপ ভিন্ন ফল দেয় আমি একবার পরীক্ষা করে দেখতে চাই। বিপুলের মুখ ভয়ে রক্তশূন্য হইয়া মৃতের মুখের মতো বিবর্ণ আকার ধারণ করিল। মোহন তাহার মুখের দিকে এক দৃষ্টি চাহিয়াছিল। পুনশ্চ কহিল, এখনো বলবে মীরা দেবীকে কোথায় রেখেছ? বিপুল ইঙ্গিতে তাদের মুখের বন্ধন দেখাইয়া দিলে মোহন তাহার মুখের ভিতর হইতে তুলার প্যাড বাহির করিয়া আনিল ও কহিল, যদি চিৎকার করবার প্রয়াস পাও তাহলে একটি ঘুষিতে তোমার মুখের সবকটি দাঁত আমি ভেঙে দেব। এখন বলো, আমার প্রশ্নের উত্তর দাও। বিপুল কহিল, সত্য বলছি, আমি কিছুই জানি না। এখনো সেই একই কথা। বলিতে বলিতে মুহূর্তের ভিতর তাহার মুখের ভিতর হইতে বাহির করিয়া আনা তুলার প্যাডটি আবার মুখে ভরিয়া দিল এবং তাহার পকেট হইতে একটি ক্ষুদ্র ল্যাম্প বাহির করিয়া তাহাতে অগ্নি সংযোগ করিল।
পরে ল্যাম্পটি বিপুলের পায়ের নিকট আনিয়া তাহার একটি পা চাপিয়া ধরিয়া যে মুহূর্তে ল্যাম্পের উপর ধরিবার জন্য উদ্যত হইল, বিপুল 2 হাত তুলিয়া মোহনকে নিরস্ত করিবার জন্য অনুরোধ করিলে মোহন কহিল, এখন বলবে? সে ঘাড় নাড়িয়া জানাইল যে সে বলিবে। মোহন তাহার মুখের বাধা অপসারিত করিয়া দিলে। বিপুল কহিল, মীরা দেবী শান্তি দেবীর সঙ্গে দিব্যদাসের পাহারায় থিয়েটার দেখতে গেছেন। মোহনের বিস্ময়ের আর অবধি রইল না। সে কহিল, কোন থিয়েটার? বিপুল কহিল, স্টারে গেছেন। মোহন বিপুলের মুখভাব ও কণ্ঠস্বর শুনিয়া বুঝিল যে সে সত্য কথা বলিতেছে, কিন্তু অপহরণ করিয়া আনা এক বন্দিনী তরুণীকে স্টার থিয়েটারের মতো একটি প্রকাশ্য সাধারণ স্থানে লইয়া যাওয়া কিরূপে সম্ভবপর হইল বুঝিতে না পারিয়া কহিল, কিভাবে তা সম্ভব হল? বিপুল কহিল, আপনি ভাবছেন যে মীরা দেবী মুক্তি পাবার চেষ্টা করবেন থিয়েটারে, কিন্তু দিব্যদাস তার পাশে সর্বদা থাকবার আদেশ পেয়েছে। মীরা দেবীকে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখিয়ে বলা হয়েছে তিনি টু শব্দটি করবা মাত্র তাকে ইঞ্জেকশন করে হত্যা করা হবে। সুতরাং বুঝতেই পারছেন তাকে থিয়েটারে নিয়ে যাওয়া আমাদের। বাধা দিয়া মোহন কহিল, কিন্তু থিয়েটারে কেন? বিপুল মৃদু হাস্যমুখে কহিল, মীরা দেবী আমাদের বন্দিনী বটেন, কিন্তু অদূর ভবিষ্যতে তিনি আমাদের অতি নিকট আত্মীয় হতে চলেছেন কিনা, তাই মিস্টার পালি তাকে যথাসম্ভব স্বাধীনতা দান করেছেন। মোহন গম্ভীর স্বরে কহিল, আত্মীয় হতে চলেছেন, তার অর্থ? বিপুলের মুখে মৃদু ব্যঙ্গ হাস্য ফুটিয়ে উঠিল। সে কহিল, আপনার মতো তীক্ষ্ণধী ব্যক্তির পক্ষে এই সামান্য কথাটা বুঝতে পারা আদৌ শক্ত হওয়া তো সমীচীন নয়। মিস্টার পালিতের বয়স মাত্র 65 কি 70 হয়েছে। ভদ্রলোক আজীবন বিপত্নিক হয়ে জীবনটা অতিবাহিত করেছেন। এখন যদি শেষ জীবনে একটি সুন্দরী তরুণী ভার্যার আকাঙ্ক্ষা করেই থাকেন, তবে কি তাকে দোষ দেওয়া যায়? মোহনের মুখ বিভীষণ আকার ধারণ করিল। সে দ্রুত হস্তে বিপুলের বন্ধন মুক্ত করিতে করিতে কহিল, শোনো বিপুল কর, তোমার কথা যদি মিথ্যা হয়, যদি আমি মীরা দেবীকে স্টার থিয়েটারে না পাই, তাহলে তোমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। এই বলিয়া সে বিপুলকে বন্ধন মুক্ত করিয়া উঠিয়া দাঁড়াইল এবং মুহূর্তখানেক নীরবে দাঁড়াইয়া থাকিয়া পুনশ্চ কহিল, শয়তান পালিতের বিবাহের স্বাদও আমি মিটিয়ে দিচ্ছি। কথা শেষ হইবার পূর্বেই মোহন কক্ষের একটি বাতায়নের নিকট গমন করিল এবং চকিতের জন্য একবার বিপুলের মুখের দিকে চাহিয়া মুহূর্তের ভিতর জানালার ভিতর দিয়া অপর পার্শ্বে অদৃশ্য হইয়া গেল। বিপুল দ্রুত পদে বাতায়নের নিকট ছুটিয়া আসিল, কিন্তু অন্ধকারের ভিতর মোহনকে দেখিতে না পাইয়া বিস্ফারিত দৃষ্টিতে চাহিয়া রইল এবং কয়েক মুহূর্ত পরে একটি মোটর ছুটিবার শব্দ কর্ণে প্রবেশ করিয়া তাকে জানাইয়া দিল অতীতের দস্যু মোহন অদৃশ্য হইয়াছে। বিপুল পুনশ্চ কক্ষের ভিতর প্রত্যাবর্তন করিয়া কিছু সময় স্থির হইয়া দাঁড়াইয়া চিন্তা করিতে লাগিল। পরে টেলিফোনের রিসিভার তুলিয়া লইয়া একটি নম্বর চাহিল। অল্প সময় পরে নম্বরের সংযোগ পাইয়া সে রিসিভারের মুখে কহিল, হ্যালো, কে? মিস্টার পালিত? ওহো, হরদয়াল, হুজুর বাড়িতে নেই? আচ্ছা, হ্যাঁ শোনো, আমি ফিরে এলে বলো, আমি কাল প্রাতে তার সঙ্গে দেখা করব, তার সঙ্গেই ব্রেকফাস্ট করব, বিশেষ জরুরি বার্তা আছে, কেমন মনে থাকবে? বেশ। এই বলিয়া সে রিসিভার নামাইয়া রাখিল এবং কক্ষের আলো নির্বাপিত করিয়া দিয়া শয়ন করিল। সর্বেশ্বর পালিত সিদ্ধান্ত করিল যে যদি দৈবক্রমে বৈজ্ঞানিক শৈলেশ্বর বসুর ব্রহ্ম সীমান্ত ইজারা আপনার নামে না করিতে পারে, তাহা হইলে সে যদি ইতিমধ্যে তরুণী মীরাকে বিবাহ করিতে পারে, তবে আর কোনো সন্দেহ অথবা চিন্তার হেতুমাত্র থাকিবে না। সে ভাবিল তাহার বয়স 60 বৎসর অতিক্রম করিলেও তাহার স্বাস্থ্য যেরূপ অটুট রহিয়াছে, তাহাতে অনায়াসেই বিবাহ করিতে পারে। অবশ্য তাহার স্বাস্থ্য ভঙ্গ হইলেও আর্থিক প্রয়োজনের খাতিরে তাহাকে বিবাহ করিতে হইত। এই ভাবিয়া সে মীরা সংক্রান্ত নির্ধারিত কর্মপন্থার পরিবর্তন সাধন করিল। সে তরুণী মীরার সহিত একান্ত সদয় ব্যবহার করিতে মনস্থ করিল। এমনকি সে যে তাহার বন্দিনী নহে, উপরন্তু সে ইচ্ছা করিলে সর্বস্বাধীনতা ভোগ করিতে পারে, ইহা বুঝাইবার জন্য সেদিন সন্ধ্যার অব্যবহিত পূর্বে সে ভূগর্ভ কারাগারে উপস্থিত হইল। তরুণী মীরা সবেমাত্র কফি পান করিয়া শান্তির সহিত তার দুর্ভাগ্যের কথা আলোচনা করিতেছিল। এমন সময় মিস্টার পালিত সেখানে উপস্থিত হইয়া সদয় ও শান্ত কণ্ঠে কহিল, শান্তি, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়েছি, তোমাকে আমি প্রচুর রূপে পুরস্কৃত করব। তরুণী শান্তি অকস্মাৎ
বৃদ্ধ পালিতের এইরূপ ব্যবহারে বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিল। মিস্টার পালিত একবার হাস্যমুখে মীরার দিকে চাহিয়া একটি চেয়ারে উপবেশন করিল এবং শান্তির দিকে চাহিয়া কহিল, আমি তোমাকে একটা বিষয় পরিষ্কার রূপে বোঝাতে এসেছি শান্তি। আমি তোমার একটা ভুল ধারণা ভেঙে দিতে চাই। আমি অথবা আমরা যে মীরা দেবীকে এখানে এনে রেখেছি, অবশ্য সেজন্য যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে অনুতপ্ত হলেও ব্যতিক্রম করবার পথ ও সময় ছিল না। কারণ মীরা দেবীকে সেই রাত্রে এখানে আনতে আর একটা ঘন্টা বিলম্ব হলে ওর মহামূল্য জীবন রক্ষা করা অসম্ভব হতো। তরুণী মীরা সবিস্ময়ে চাহিয়া শুনিতেছিল। সে সহসা কহিল, আপনার কথার একটিও বর্ণ আমি বিশ্বাস করি না। নিপুণ অভিনেতা সর্বেশ্বর পালিতের মুখে করুণ হাসি ফুটিয়ে উঠিল। সে কহিল, আমি জানতাম মীরা তুমি আমাকে ভুল বুঝবে, তবুও আমি বিপদের ঝুঁকি মাথায় নিয়েছিলাম। কেন নিয়েছিলাম সে সত্য একদিন ভবিষ্যতের গর্ভে ফুটে উঠবে। আচ্ছা, শুধু কে তোমার শত্রু, কে তোমাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করেছিল এবং আমি কার ষড়যন্ত্র চূর্ণ করে দিয়েছি, তার নামটা শুধু তোমাকে জানিয়ে রাখতে চাই মীরা। তুমি অতীতের দস্যু মোহনের নাম নিশ্চয়ই শুনেছ। সেই হতভাগা কোনো এক অজ্ঞাত কারণে তোমাকে হত্যা করবার জন্য প্রয়াস পেয়েছিল। যাই হোক, তার সকল চেষ্টা আমি ব্যর্থ করে দিয়েছি। তরুণী মীরা পালিতের একটি কথাও বিশ্বাস করিল না, তবুও কোনো প্রতিবাদ না করিয়া নীরবে বসিয়া রইল। মিস্টার পালিত মীরার নিকট হইতে প্রতিবাদ না পাইয়া খুশি হইয়া উঠিল। সে পুনশ্চ বলিতে লাগিল, এখন শোনো মীরা, তুমি আমার বন্দিনী নও, অথবা তোমার এতটুকু স্বাধীনতা খর্ব হয়নি। তবে যে ভয়ানক শত্রুর হাত থেকে তোমাকে একদিন রক্ষা করেছি, আমি তোমাকে কিছুতেই সেই ভয়ানক দস্যুর কবলে পড়তে দিতে পারি না। একমাত্র এই কারণের জন্যই তোমাকে আরো কয়েকটা দিন গোপনে রাখবার প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু তাহলেও তুমি ইচ্ছা করলে সকালে সন্ধ্যায় উপযুক্ত পাহারায় বাইরে বেড়াতে যেতে পারো। থিয়েটার, বায়োস্কোপ অথবা জু কিংবা বোটানিক্যাল গার্ডেন দেখতে যেতে পারো। এক কথায় তোমার নিরাপত্তা বাঁচিয়ে তুমি সবকিছুই স্বাধীনভাবে করতে পারো। তরুণী মীরার বিস্ময়ের আর অবধি রইল না। সে পরীক্ষা করিবার জন্য কহিল, আমি থিয়েটারে যেতে পারি? সর্বেশ্বর পালিত সহর্ষে কহিল, নিশ্চয়ই পারো, আর আজই রাত্রে পারো। আজ শনিবার রাত্রে 8টার সময় অভিনয় আরম্ভ হবে। তবে সারা রাত্রি অভিনয় দেখে তোমার স্বাস্থ্য না আবার ভেঙে পড়ে মীরা, নইলে তুমি যদি ইচ্ছা করো আজই রাত্রে অভিনয় দেখে আসতে পারো। এই বলিয়া সে তরুণী শান্তির দিকে চাহিয়া কহিল, তুমি কি বলো শান্তি, যাবে? তরুণী শান্তির মুখ হাস্যে ভরিয়া গেল। সে কহিল, আমার জীবনে ওই একটিমাত্র নেশাই আছে মিস্টার পালিত। আপনি যদি আদেশ দেন তবে আজই রাত্রে আমরা যেতে পারি। নিশ্চয়ই পারো, আমি এখনই তোমাদের জন্য বন্দোবস্ত করছি। এই বলিয়া মিস্টার পালিত উঠিয়া দাঁড়াইল এবং 2 পা দ্বারের দিকে অগ্রসর হইয়া কক্ষে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, হ্যাঁ, একটা কথা মীরা, তাও শুধু তোমার নিরাপত্তার দিকে চেয়ে করতে বাধ্য হচ্ছি। এই বলিয়া সে নীরব হইল। মীরা বিস্মিত দৃষ্টিতে চাহিয়া কহিল, কি বলুন? সর্বেশ্বর পালিতের মুখে মৃদু রহস্যময় হাস্যরেখা ফুটিয়া উঠিল। সে কহিল, কথাটা আর কিছু নয় মীরা, পাছে তুমি আমার উক্তি অর্থাৎ তোমার মঙ্গলের জন্যই, তোমার প্রাণ রক্ষার কল্পে আমি তোমাকে এখানে বলপূর্বক আনতে বাধ্য হয়েছি। বিশ্বাস না করো সেজন্য তোমাকে সর্বদা পাহারা দেবার জন্য আমাকে এক বিশ্বস্ত সহকারীকে তোমাদের সঙ্গে দেব। তার উপর আমার এই কঠিন আদেশ থাকবে যে তুমি যদি পথে অথবা থিয়েটার বাড়িতে গিয়ে চিৎকার করো এবং যা না তাই বলে এই নিরাপদ আশ্রয় থেকে চলে যাওয়ার চেষ্টা করো, তাহলে সে তোমাকে চক্ষুর নিমেষে একটা ইঞ্জেকশন করবে, ফলে মুহূর্তের ভিতর তুমি পুনশ্চ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। এই বলিয়া শয়তান পালিত কিছু সময় নীরবে ভয়াল হাস্যমুখে মীরার দিকে চাহিয়া রইল। পরে শান্ত কণ্ঠে পুনশ্চ কহিল, আশা করি এসব অপ্রীতিকর কিছু করবার হেতু তুমি হবে না। আমি কথা দিচ্ছি, আজ হতে 5 সপ্তাহের মধ্যে তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসবো। তরুণী মীরা ধীর কণ্ঠে কহিল, আমার মাসি এখন কোথায়? সর্বেশ্বর পালিত হাস্যমুখে কহিল, আমি তাকে সব সত্য কথা বলে শান্ত করেছি, কিন্তু আমাদের বাড়িতেই আছেন। তরুণী মীরা এক দৃষ্টে মিস্টার পালিতের মুখের উপর চাহিয়াছিল। সে কহিল, বেশ, তাই হবে। আমি আপনার কথাই বিশ্বাস করলাম। আমি পালাবার বা চিৎকার করবার কোনো প্রয়াস পাব না। সর্বেশ্বর পালিত খুশি হইয়া কহিল, এই তো তোমার মতো বুদ্ধিমতী মেয়ের উপযুক্ত কথা। এই বলিয়া সে কিছু সময় নীরব থাকিয়া সহসা প্রশ্ন করিল, আচ্ছা মীরা, আমার বয়স কত হয়েছে অনুমান কর?
প্রশ্ন শুনিয়া তরুণী মীরা মুহূর্ত কয়েক বিস্ময় হতবাক হইয়া চাহিয়া রহিল। পরে কহিল, আমি জানি না। তরুণী শান্তি নীরবে শুনিতেছিল। সহসা সে কহিল, আমি বলতে পারি। আপনার বয়স কত মিস্টার পালিত, বলবো? মিস্টার পালিত কঠিন দৃষ্টিতে শান্তির দিকে চাহিয়া কহিল, চুপ করো, আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি। এই বলিয়া সে দ্রুত পদে ভূগর্ভ কক্ষ হইতে বাহির হইয়া গেল। সর্বেশ্বর পালিত বাহির হইয়া যাইবার পরে তরুণী শান্তি মুখ বিকৃত করিয়া কহিল, মরণ আজ, খাটের মরা 70 বছরের বুড়ো আদরে গলে গিয়ে বলে কিনা, বলে তো আমার বয়স কত? কেন আপনি বললেন না মীরা দেবী? মীরার মুখে ঘৃণার অভিব্যক্তি ফুটিয়ে উঠিল। সে কহিল, ওর কথার জবাব দিতে আমি ঘৃণা বোধ করি। শান্তি হাসিয়া উঠিল, কহিল, কে জানে বুড়োর ভীমরতি ধরেছে কিনা। বুড়োর বোধ হয় বিয়ে করবার সাধ হয়েছে মীরা দেবী। বাংলাদেশের কোন হতভাগীর যেন অদৃষ্ট পুড়েছে, এমন ঘাটের মরার গলে মালা দেবে। তরুণী মীরা কহিল, ওসব কথা বন্ধ করুন শান্তি দেবী, আসুন আমরা পোশাক বদলে ফেলি, এদিকে সময় প্রায় হয়ে এসেছে। তরুণী শান্তি কহিল, সেই ভালো, বুড়ো আপনার জন্য যেসব জামা কাপড় পাঠিয়ে দিয়েছে পাশের ঘর থেকে আনছি। মীরা দাঁড়াইয়া কহিল, চলুন আমিও ঘরে যাচ্ছি। এই বলিয়া সে শান্তির সহিত পার্শ্ব কক্ষে চলিয়া গেল। ইহার কিছু সময় পরে দিবদাস আসিয়া বন্ধ দ্বারে বাহির হইতে টোকা মারিয়া কহিল, আপনারা আসুন মীরা দেবী। ভূগর্ভ হইতে পৃথিবীর উপর উঠিয়া আকাশ ও পৃথিবীর স্পর্শে তরুণী মীরার মন অপূর্ব শান্তিতে ভরিয়া গেল। সে তরুণী শান্তির সহিত অপেক্ষমান মোটরে আরোহণ করিলে দিবদাস সোফারের পার্শ্বে উপবেশন করিল। মোটর স্টার থিয়েটার অভিমুখে ধাবিত হইতে লাগিল। সে সময় কলিকাতার সকল রঙ্গালয়ে সারারাত্রিব্যাপী অভিনয় হইত। আমরা যে সময়ের কথা লিখিতেছি সেই সময়ের অব্যবহিত পরেই বায়োস্কোপের মতো থিয়েটার অভিনয়ের সময় নির্ধারিত হইয়া সাধারণের স্বাস্থ্যের পক্ষে অমূল্য সহায়ক হইয়াছিল। মোটর স্টার থিয়েটারে উপস্থিত হইলে টেলিফোনে পূর্ব হইতে রিজার্ভ করা 3খানি মিউজিক সিটে তাহারা উপবেশন করিল। একদিকে দিবদাস এবং অন্যদিকে তরুণী শান্তি, মধ্যস্থলে তরুণী মীরা বসিয়াছিল। যথাসময়ে অভিনয় আরম্ভ হইয়া গেল। তরুণী মীরা একবার আশান্বিত দৃষ্টিতে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে চারিদিকে দৃষ্টি বুলাইয়া লইয়াছিল, কিন্তু কোনো পরিচিত মুখ দেখিতে না পাইয়া সে জোর করিয়া মন হইতে অন্য চিন্তা দূর করিয়া অভিনয় দেখিতে লাগিল। সেদিন রাত্রে 3খানি নাটক অভিনয়ের জন্য নির্দিষ্ট হইয়াছিল। 2খানি পঞ্চাঙ্ক নাটক ও 1খানি গীতিনাট্য অভিনীত হইবার কথা ছিল। প্রথমে 1খানি পঞ্চাঙ্ক নাটক রাত্রি 12টার সময় শেষ হইয়া গেলে দর্শকগণের একান্ত অনুরোধে গীতিনাট্যখানি অভিনীত হইতে লাগিল। রাত্রি 1টার সময় মাত্র 1 ঘণ্টার ভিতর গীতিনাট্যের অভিনয় শেষ হইয়া গেল। তৃতীয় নাটকের অভিনয় আরম্ভ হইবার পূর্বে যখন বিশ্রাম সময় চলিতেছিল, তখন মোহনের মোটর আসিয়া থিয়েটার বাড়ির গাড়ি বারান্দায় দাঁড়াইল। মোহন ও সুযোধন মোটরটি এক পাশে রাখিয়া উভয় থিয়েটারের বুকিং অফিসে উপস্থিত হইলে দেখিল অফিসে কেহ নাই। দারোয়ানের নিকট অনুসন্ধান করিলে সে মোহনকে জানাইল যে মিত্র সাহেব থিয়েটারের মালিক, তিনি বাড়ি চলিয়া গিয়াছেন এবং কর্তৃপক্ষের ভিতর মাত্র ম্যানেজার বাবু উপরে আছেন। মোহন ম্যানেজারের অফিসে উপস্থিত হইলে ম্যানেজার বাবু মহা সমাদরে মোহনকে অভ্যর্থনা করিয়া কহিল, আদেশ করুন মিস্টার গুপ্ত, আপনার আদেশ নির্বিচারে মান্য করিবার জন্য আমার উপর মিস্টার মিত্রের ঢালা হুকুম আছে। মোহন মৃদু হাস্যমুখে ধন্যবাদ দিয়া কহিল, আমি থিয়েটার দেখবার জন্য আসিনি, তবে এমন এক পবিত্র কর্তব্য সাধন করতে এসেছি যার সহায়ক হলে ভগবান আপনার শ্রীবৃদ্ধি করবেন ম্যানেজার বাবু। ম্যানেজার তটস্থ হইয়া কহিল, আদেশ করুন মিস্টার গুপ্ত। মোহন নতস্বরে কিছু সময় ম্যানেজারের সহিত আলাপ করিল। ম্যানেজার বাবু হাস্যমুখে কহিল, খুব সহজেই তা হবে, কিন্তু যার জন্য এই আয়োজন তিনি কি ভিতরে আছেন দেখেছেন? মোহন কহিল, না, আমি গোপনে দেখতে চাই ম্যানেজার বাবু। আপনি যদি উপরতলা হতে পর্যবেক্ষণ করবার জন্য সুযোগ দেন তবে আমি চিরকাল বাধিত থাকব। ম্যানেজার বাবু কহিল, এখন বিশ্রাম সময় চলছে, সুতরাং অডিটোরিয়ামের উজ্জ্বল আলোকে আপনি যে কোনো একটা বক্স থেকে দেখতে পাবেন। ম্যানেজারের সহিত মোহন ও সুযোধন একটি শূন্য বক্সে প্রবেশ করিল। মোহন অল্প আয়াসেই তরুণী মীরা ও তাহার
সহচরদ্বয়কে দেখিতে পাইয়া খুশি স্বরে কহিল, ওই যে দুটো তরুণী মেয়ের পাশে একটি পেটে লোক বসে রয়েছে, মাঝখানে তরুণী মেয়েটি আমার লক্ষ্যস্থল। ম্যানেজার কহিল, অভিনয় আরম্ভ হবার পর 10 মিনিটের ভিতরেই আপনার আদেশ অনুযায়ী কাজ করব মিস্টার গুপ্ত। আপনারা কি এখন নিচে ওদের কাছে যেতে চান? মোহন মৃদু হাস্যমুখে কহিল, হ্যাঁ ম্যানেজার বাবু, তবে প্রকৃত বেশে নয়, আমরা উভয়ে স্বল্প ছদ্মবেশ ধরতে চাই, আসুন। মোহন ও সুযোধন বক্সের বাহিরে আসিয়া নিচে অবতরণ করিল এবং মোটরের ভিতর হইতে একটি অ্যাটাচি কেস বাহির করিয়া মোটরে বসিয়া কয়েক মুহূর্তের ভিতর উভয়ের মুখে বিভিন্ন প্রকার ঝুটা দাড়িগোঁফ লাগাইয়া যখন বাহিরে আসিল, তখন থিয়েটারের ম্যানেজার ভদ্রলোকও বিস্মিত ও বিমূঢ় হইয়া কহিল, আশ্চর্য আপনাদের শক্তি মিস্টার গুপ্ত। মোহন ও সুযোধন ম্যানেজারের সহিত অডিটোরিয়ামে প্রবেশ করিয়া মীরা, শান্তি এবং দিবদাসের পশ্চাতের আসনে দুইখানি শূন্য চেয়ারে উপবেশন করিল। দিবদাস একবার মাত্র তাহাদের দিকে চাহিয়া দেখিল, পরে পুনশ্চ অন্যত্র দৃষ্টি নিবদ্ধ করিল। অল্প সময় পরে ড্রপ সিন উঠিয়া গিয়া অভিনয় শুরু হইল। মোহন লক্ষ্য করিল, যতক্ষণ না ড্রপ সিন উঠিয়াছিল তরুণী মীরা কয়েকবার প্রেক্ষাগৃহে সমবেত দর্শকগণের দিকে চাহিয়া চাহিয়া দেখিয়াছিল, কিন্তু বালিকার এরূপ নিশ্চেষ্ট ও অপেক্ষাকৃত নিশ্চিন্ত ভাব দেখিয়া মোহনের বিস্ময়ের আর অবধি ছিল না। 10 মিনিট সময় অতিবাহিত হইবার সঙ্গে সঙ্গে সমগ্র প্রেক্ষাগৃহ গভীর অন্ধকারে আচ্ছন্ন হইয়া গেল। দর্শকগণ কয়েক মুহূর্ত আলোকের জন্য স্থিরভাবে অপেক্ষা করিল, তাহার পরেই আলো আলো করিয়া চিৎকার করিতে লাগিল। দিবদাসও কয়েক মুহূর্ত কিছুমাত্র সন্দেহ না করিয়া স্থির হইয়া বসিয়াছিল। সহসা তরুণী শান্তির মীরা দেবী কোথায় এই বাক্যে সচকিত হইয়া উঠিল এবং মীরার আসন শূন্য বুঝিতে পারিয়া উহাদের মতো আলোকের জন্য চিৎকার করিতে লাগিল। এদিকে যে মুহূর্তে আলোক নির্বাপিত হইয়া গেল, মোহন তরুণী মীরার মুখ এক হাতে চাপিয়া ধরিয়া মাতা যেরূপ শিশুকে তুলিয়া লয়, সেইরূপ অবলীলাক্রমে তরুণী তন্নী মেয়েকে শূন্যে তুলিয়া লইয়া অডিটোরিয়ামের বিপরীত দিকের ফটক দিয়া বাহির হইয়া পড়িল এবং বাহিরে আসিয়া মোটরের উপর শয়ন করাইয়া দিল। মোহন তরুণী মীরার কানের নিকট মুখ লইয়া কহিল, ভয় নেই মীরা, আমি মোহন, আমি তোমাকে শয়তানের হাত থেকে উদ্ধার করতে এসেছি। এই বলিয়া মোহন সুযোধনকে মোটর অবিলম্বে ছাড়িবার জন্য আদেশ দিল। মোটর ছুটিতে আরম্ভ করিলে সুযোধন কহিল, কোথায় যাব দাদা? ধীরাপুর, মোহন ধীর স্বরে কহিল। এদিকে যখন তরুণী মীরাকে লইয়া মোটরখানি ধীরাপুর অভিমুখে ছুটিতেছিল, তখন থিয়েটার বাড়ির ইলেকট্রিক লাইট ফিউজ হইয়া যাইবার পর মাত্র 5 মিনিট অতিক্রান্ত হইয়াছে। থিয়েটারের ম্যানেজার দর্শকগণকে শান্ত থাকিবার জন্য বারবার বলিয়া 5 মিনিট অতিবাহিত হইবার সঙ্গে সঙ্গে পুনরায় আলো জ্বালিয়ে দিলেন। দিবদাস অডিটোরিয়ামের চারিদিকে চাহিয়া তরুণী মীরাকে অনুসন্ধান করিতে লাগিল। মীরার নাম ধরিয়া ডাকিবার সাহস তাহার ছিল না। তাহার এই ভয় ছিল, যদি পুলিশ বালিকা মীরাকে চিনিতে পারে, তাহা হইলে তাহার রক্ষা থাকিবে না। সে কিছু সময় চাহিয়া থাকিয়া তরুণী শান্তির দিকে চাহিয়া কহিল, কই দাড়িওয়ালা লোক দুটোকেও তো দেখছি না। শান্তি দাঁতে দাঁত চাপিয়া কহিল, সেই মুখ পড়াই মীরা দেবীকে নিয়ে গেছে। দিবদাস সভায় কহিল, কর্তা যখন শুনবেন তখন আমাদের গুলি করে মারবেন শান্তি, এখন এসো থিয়েটার থেকে বেরিয়ে যাই। তারপর এই অবধি বলিয়া সহসা সে নীরব হইল ও তরুণী শান্তিকে সঙ্গে লইয়া বাহিরে চলিয়া গেল। শান্তি কহিল, আমি আর সেখানে যাচ্ছি না দিবদাস বাবু, মরতে হয় তুমি একা মরোগে, মরবার বয়স এখনো আমার হয়নি। দিবদাস মুখ ভ্যাংচাইয়া কহিল, আমারই হয়েছে না? বেশ, কিন্তু মনে রেখো, কর্তার রোষ থেকে স্বয়ং বিধাতাও তোমাকে রক্ষা করতে পারবে না। তরুণী শান্তি কোনো উত্তর না দিয়া একখানি রিক্সা গাড়িতে উঠিয়া বসিল। সে কহিল, সিমলা স্ট্রিট যাও। রিক্সাওয়ালা টুং টাং করিয়া ঘণ্টার ধ্বনি করিতে করিতে ছুটিতে লাগিল। দিবদাস কিছু সময় গম্ভীর মুখে ফুটপাতের উপর দাঁড়াইয়া রহিল, পরে অপেক্ষমান মোটরে উঠিয়া সর্বেশ্বর পালিতের বাড়ি অভিমুখে গমন করিতে লাগিল। মোটর কলিকাতা হইতে বাহির হইয়া গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরিয়া যখন ছুটিতেছিল, তখন মোহন ধীরে ধীরে তরুণী মীরাকে সর্বেশ্বর পালিতের সম্বন্ধে সমস্ত কাহিনী জ্ঞাপন করিয়া কহিল, এবার বলো, সে তোমাকে শান্ত করেছিল কোন গল্পে মীরা? মীরা ধীরে ধীরে সর্বেশ্বর পালিতের কথিত তথাকথিত নিরাপত্তার এবং থিয়েটারে যাইবার কাহিনী বর্ণনা করিলে মোহন মৃদু শব্দে হাসিয়া উঠিল। দূর্তের পক্ষে সকলই সম্ভব মীরা, ভগবানকে ধন্যবাদ যে
তোমাকে এমন সহজে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। মীরা কহিল, এখন আমরা কোথায় যাচ্ছি দাদা? তোমার বাড়িতে ভাই। তোমাকে কলকাতায় রাখা নিরাপদ নয় ভেবেই আমি তোমাকে আপন বাড়িতে নিয়ে চলেছি। মোহন ধীর স্বরে কহিল। মীরা ভীত স্বরে কহিল, বাড়ি থেকেই তো শয়তান পালিত আমাকে ধরে নিয়ে এসেছিল দাদা। মোহন রহস্যময় হাস্যমুখে কহিল, এবারে আর তার সাধ্য হবে না বোন। আমার বোনকে আমি উপযুক্ত পাহারায় রক্ষা করব। তরুণী মীরার মন সহসা কাঁদিয়া উঠিল। সে মোহনকে উদ্দেশ্য করিয়া প্রণাম করিল, কহিল, আর আমার কোনো ভয় নেই দাদা। এই বলিয়া সে মুহূর্তখানেক নীরব থাকিয়া পুনশ্চ কহিল, আমার মাসি তো বাড়িতেই আছে দাদা। না ভাই, তাকে আমি কলকাতায় নিয়ে গিয়ে একটা বাড়িতে রেখেছি, কিন্তু আগামীকাল প্রাতেই তিনি বাড়িতে পৌঁছাবেন। মোহন কহিল। তরুণী মীরা কিছু সময় নীরবে থাকিয়া কহিল, আমার অনেক কিছু জিজ্ঞাসা করবার আছে দাদা। আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না সর্বেশ্বর পালিত কেন আমাকে চুরি করে নিয়ে গিয়েছিল। মোহন কহিল, আরো কয়েকটা দিন তোমাকে অপেক্ষা করতে হবে মীরা। আমি তোমার কেস হাতে নিয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী 2 সপ্তাহের ভিতর আমি তোমাকে সবকিছু জানাতে সক্ষম হব। এক সময় মোহন কহিল, জীবন দস্তিদারকে তুমি চিনতে মীরা? জীবন কাকা? কেন, তার কি হয়েছে দাদা? তিনি কি বর্মা থেকে ফিরে এসেছেন? মীরা আগ্রহ ভরে প্রশ্ন করিল। মোহন ম্লান কণ্ঠে কহিল, হ্যাঁ, তিনি ফিরে এসেছিলেন মীরা। তিনি তোমার সঙ্গে দেখা করবার জন্য ব্যাকুল হয়েছিলেন, কিন্তু তোমার কোনো ঠিকানা না থাকায় বেচারিকে চিরতরে হতাশ হতে হয়েছে বোন। তরুণী মীরা বিস্ফারিত দৃষ্টিতে চাহিয়েছিল। সে কহিল, আপনার উক্তি আমি বুঝতে পারছি না দাদা। জীবন কাকা এখন কোথায়? স্বর্গে বোন। শয়তান সর্বেশ্বর পালিত হয় তাকে স্বয়ং হত্যা করেছে, নয় তার কোনো সহচরকে দিয়ে করিয়েছে। মোহন ক্ষুব্ধ স্বরে কহিল। তরুণী মীরা 2 হাতে মুখ চাপিয়া ফুকারিয়া কাঁদিয়া উঠিল। সে কাঁদিতে কাঁদিতে কহিল, আমার অদৃষ্ট কি দাদা! আমি বাবাকে হারালুম, আমাকে যিনি পিতার মতো স্নেহ করতেন তাকেও হারালুম। আমি কি করেছি শয়তান পালিতের দাদা? কেন পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করছে না দাদা? মোহন শান্ত কণ্ঠে কহিল, শান্ত হও মীরা। এ সময় তুমি উতলা হলে আমার পক্ষে পাপীকে সাজা দেওয়া অসম্ভব হয়ে পড়বে ভাই। শোনো, তোমার জীবন কাকা তার সর্বস্ব তোমার নামে উইল করে দিয়ে গেছেন। তার সর্বসমেত নগদে ও বিষয় সম্পত্তিতে প্রায় 1 লক্ষ টাকা তোমায় দিয়ে গেছেন। তোমাকেই তার শেষকৃত্যের তারার্পণ করে গেছেন বোন। তোমাকে এখন শক্ত হতে হবে এবং তার শেষকৃত্য করতে হবে। অবশ্য আমি সর্ব আয়োজন করে দেব। এমন সময় সুযোধন কহিল, আমরা ধীরপুরে এসেছি দাদা, কোন দিকে যাব বলুন? তরুণী মীরা একবার মোটরের বাহিরে চাহিয়া কহিল, উত্তর দিকে রাস্তা ধরে যেতে বলুন দাদা। ইহার কয়েক মিনিট পরে মোটর আসিয়া তরুণী মীরার পিত্রালয়ের সম্মুখে দাঁড়াইল। মোহন ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি 3টে বাজিতে মাত্র 10 মিনিট সময় অবশিষ্ট আছে। সে কহিল, অবশিষ্ট রাত্রিটুকু আমরা তোমার ড্রয়িং রুমে কাটিয়ে দেব মীরা। তুমি নিশ্চিন্ত মনে তোমার শয়নকক্ষে যাও। তরুণী মীরা কহিল, কিন্তু আমার কাছে যে বাড়ির চাবি নেই। মোহন হাস্যমুখে কহিল, আমি কি সে বন্দোবস্ত না করেই এখানে তোমাকে এনেছি বোন? বলিতে বলিতে মোহন পকেট হইতে একতারা চাবি, তাহা সে মীরার মাসির নিকট হইতে লইয়া আসিয়াছিল, বাহির করিয়া মীরার হাতে তুলিয়া দিল। মীরা বাড়ির সদরদ্বার মুক্ত করিয়া মোহন ও সুযোধনের সহিত বাড়ির ভিতর প্রবেশ করিল। ড্রয়িং রুমের দ্বার মুক্ত করিয়া তরুণী মীরা কহিল, আপনাদের খুব কষ্ট হবে দাদা, তবে এই ভেবে আমাকে মার্জনা করবেন যে আজ আমি সম্পূর্ণরূপে আপনার দয়ার উপরেই স্বাধীনতা ফিরে পেয়েছি। মোহন মৃদু হাস্যমুখে কহিল, আজ আর একটিও কথা নয় মীরা। আশা করি আগামীকাল প্রাতে তুমি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবে। তরুণী মীরা শয়নকক্ষে যাইবার পূর্বে মোহনকে গড় হইয়া প্রণাম করিল এবং সুযোধনকে 2 সুকোমল কর মুড়িয়া নমস্কার করিয়া ড্রয়িং রুম হইতে বাহির হইয়া গেল। পরদিন প্রত্যুষে শয্যা হইতে উঠিয়া মোহন তাহার নিয়মিত প্রাতঃভ্রমণে বাহির হইয়া গেল। সে ধীরার গ্রামের দক্ষিণ সীমান্তে একটি নদীর তীরে সূর্যোদয় অবধি ভ্রমণ করিয়া ফিরিবার মুখে স্থানীয় বাজার হইতে ব্রেকফাস্ট ও মধ্যাহ্ন ভোজনের জন্য প্রয়োজনীয় কিছু খাদ্য ক্রয় করিয়া যখন ফিরিয়া আসিল, তখন দেখিল তরুণী মীরা শয্যা ত্যাগ করিয়াছে এবং সুযোধন ভ্রমণে বাহির হইয়া গিয়াছে।
মীরা মোহনের পশ্চাতে একটি মুটের মাথায় জিনিসপত্রগুলি দেখিয়া স্নিগ্ধ হাস্যমুখে কহিল, দাদার দৃষ্টি সব দিকে আছে। আমি তো ভেবেই সারা হচ্ছিলাম যে আপনাদের একটু চাও কি দিতে পারবো না। বলিতে বলিতে সে মুটেকে সঙ্গে লইয়া বাড়ির ভিতর রান্নাঘরে গমন করিল। সেদিন প্রভাতে ব্রেকফাস্ট ছাড়া হইলে মোহন তরুণী মীরাকে সম্মুখে একখানে চেয়ারের উপর বসাইয়া কহিল, আমার কথা মন দিয়ে শোনো মীরা। মিস্টার দস্তিদার অর্থাৎ তোমার জীবন কাকা তোমাকে উইল করে যে সম্পদ দিয়ে গেছেন, আমি সেই উইলের প্রবেট নেওয়ার বন্দোবস্ত করব। তাছাড়া তোমাকে আগামী 6 সপ্তাহকাল রক্ষা করবার জন্য আমি একজন আমার বিশ্বস্ত অনুচরের দ্বারা তোমাকে পাহারা দেওয়ার বন্দোবস্ত করব। আমি আজই তোমার মাসিমাতাকে এবং একজন পরিচারিকা ও ভৃত্যকে এখানে পাঠিয়ে দেব। তুমি সম্পূর্ণরূপে তাদের বিশ্বাস করো ভাই, কেমন? মীরা সম্ভ্রমপূর্ণ কণ্ঠে কহিল, আপনার প্রত্যেকটি আদেশ প্রতি অক্ষরে পালিত হবে দাদা। বেশ, আমি অত্যন্ত খুশি হলাম ভাই। এই বলিয়া মোহন মুহূর্ত কয়েক দ্বিধা করিয়া পুনশ্চ কহিতে লাগিল, এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও তুমি। আদেশ করুন দাদা। তরুণী মীরা ধীর কণ্ঠে কহিল। মোহন কহিল, তোমার পিতা ব্রহ্ম সীমান্ত হতে যেসব পত্র লিখেছিলেন সেসব পত্র আছে মীরা? তরুণী মীরার মুখভাব ম্লান হইয়া গেল। সে কহিল, যে রাত্রে শয়তান পালিতের লোকেরা আমাকে চুরি করে নিয়ে যায় সেই রাত্রেই তারা আমার চিঠির ফাইলটাও নিয়ে গেছে দাদা। মোহনের মুখে রহস্যময় হাস্য ফুটিয়া উঠিল। সে কহিল, আমি এইরূপ প্রত্যাশাই করেছিলাম। এই বলিয়া সে মুহূর্ত কয়েক নীরবে চিন্তা করিয়া পুনশ্চ কহিল, আশা করি তোমার পিতার দ্বারা প্রেরিত পত্রগুলির মর্ম তোমার স্মরণ আছে। তরুণী মীরা কহিল, আছে। কোন বিষয়ে আপনি জানতে চান দাদা? মোহন এক মুহূর্ত দ্বিধা করিয়া কহিল, আচ্ছা, এমন পত্র তোমার বাবা কি কখনো লিখেছিলেন যে তিনি যক্ষের ধন আবিষ্কার করেছেন? তরুণী মীরার সারা মুখে নিরাশার আভাস ফুটিয়া উঠিল। সে কহিল, কই, তেমন কোনো পত্রের কথা তো আমার মনে পড়ে না দাদা। তবে একখানা পত্রে তিনি আমাকে জানিয়েছিলেন, এতদিন পরে দয়াময় মদন মোহন আমাদের মুখ তুলে চাইবার জন্য বোধহয় সম্মত হয়েছেন। আমি তোমাকে পরপত্রে এই সৌভাগ্যের বিষয়ে সবিস্তারে জানাবো মা। তোমাকে আমি রাজকুলবধূ করব। বোধহয় আমার এই বাসনা এবার পূর্ণ হতে চলেছে। এই বলিয়া সে নীরব হইল। মোহন কহিল, তোমার পিতার প্রতিশ্রুত পরবর্তী পত্রখানা পেয়েছিলে? না দাদা, বাবার ওই পত্রখানার পরে আর কোনো পত্র আমি পাইনি। সেই জন্য আমি আকুল হয়ে তাকে যে কয়েকখানা পত্র এবং একাধিক টেলি পাঠিয়েছিলাম, কোনো কিছুরই উত্তর বাপির কাছ থেকে পাইনি। তারপর কিছুদিন পরেই তার মৃত্যু সংবাদ এসে আমাকে একেবারে চূর্ণ করে দেয় দাদা। বলিতে বলিতে তরুণী মীরার আয়ত চক্ষুদয় অশ্রুসজল হইয়া কথা বন্ধ হইয়া গেল। মোহন কহিল, কেন যে আর কোনো পত্র পাওনি তা আমি অনুমান করতে পারি। এই বলিয়া সে কিছু সময় চিন্তা করিয়া পুনশ্চ কহিল, হ্যাঁ, এইবার তোমার বন্দিনী জীবনের কাহিনী বলো। সর্বেশ্বর পালিত কি তোমাকে এ সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করেছিল? তরুণী মীরা কহিল, না দাদা, সে আমাকে পত্র সম্বন্ধে বা আমার বাপির সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করেনি। সে শুধু আমাকে খুশি করবার প্রয়াস পেয়েছিল। মোহন গম্ভীর অথচ শান্ত কণ্ঠে কহিল, সে তোমাকে বিবাহ করবার আয়োজনে ব্যাপৃত হয়েছিল মীরা। দয়াময় মদন মোহনকে ধন্যবাদ দাও যে সে সক্ষম হয়নি ভাই। তরুণী মীরা প্রলয় বেগে শিহরিয়া উঠিল। সে আর্তস্বরে কহিল, মাগো, এইবার বুঝেছি কেন সে আমাকে তার বয়স কত অনুমান করতে বলেছিল। মোহন কৌতুক বোধ করিয়া কহিল, তুমি কি উত্তর দিয়েছিলে মীরা? মীরা ঘৃণাপূর্ণ স্বরে কহিল, আমি কোনো উত্তর দিইনি দাদা। তবে শান্তি দেবী, যিনি আমাকে রক্ষণাবেক্ষণ করবার জন্য নিযুক্ত হয়েছিলেন, তিনি উত্তর দিতে চেয়েছিলেন, কিন্তু শয়তান পালিত তাকে এক ধমকে থামিয়ে দিয়েছিল। মোহন কিছু সময় নীরবে থাকিয়া কহিল, বর্তমানে আর কোনো প্রশ্ন আমার নেই বোন। তবে তোমাকে আমি এইটুকুই নিশ্চিতভাবে বলতে পারি, তোমার স্বর্গত পিতা ব্রহ্ম সীমান্তের কোনো স্থানে যক্ষের ধনের মতো এক বিশাল স্বর্ণভাণ্ডারের সন্ধান পেয়েছিলেন, কিন্তু তিনি সেই বিশাল সম্পদ তোমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিয়োজিত করবার পূর্বেই ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে গেছেন।
কিন্তু সেজন্য তোমার বিশেষ উতলা হওয়ার হেতু নেই মীরা। তরুণী মীরা কহিল, বাপি আমার যখের ধন পেয়েছিলেন দাদা? হ্যাঁ মীরা, আর এই বিশাল ধনসম্পদের লোভেই শয়তানেরা জীবনবাবুকে হত্যা করেছে। এই বলিয়া মোহন কিছু সময় গম্ভীর মুখে থাকিয়া পুনশ্চ কহিল, আমি শয়তানদের সকল ষড়যন্ত্র চূর্ণ করে দিতে চাই মীরা। আমি যখের ধন ন্যায্য অধিকারীকে দিতে চাই। আমি কিছুতেই সর্বেশ্বর পালিতকে তার ঘৃণ্য ষড়যন্ত্র পূর্ণ করতে দেব না। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। তরুণী মীরা মৃদু হাস্যে কহিল, আপনারা কি এখনই কলকাতায় ফিরবেন দাদা? মোহন কহিল, আমি ফিরে যাব মীরা। আমার সহদরপম সহকারী সুযোধন এখানে থাকবে। শোনো মীরা, সুযোধন তার উপস্থিতির জন্য তোমাকে এতটুকুও বিব্রত হতে হবে না। সে যে তোমার বাড়িতে আছে তা তুমি বুঝতেও পারবে না। তরুণী মীরা কহিল, বিব্রত হব আমি, যিনি আমাকে রক্ষা করবার জন্য এখানে কষ্ট স্বীকার করবেন? আপনি কি যে বলেন দাদা! আমি সুযোধন বাবুর জন্য সবকিছু আয়োজন প্রস্তুত রাখবো দাদা। মোহন কহিল, না মীরা, তার জন্য তোমাকে এতটুকুও কষ্ট পেতে হবে না। সে আপনার আহারের বন্দোবস্ত আপনি করে নেবে। সে তোমার বাইরের বৈঠকখানায় শুধু থাকবে বোন, এর বেশি তার জন্য কোনো আয়োজন করতে হবে না। তরুণী মীরা সবিস্ময়ে কহিল, কিন্তু তিনি খাবেন কোথায়? মোহন মৃদু হাস্যমুখে কহিল, সে বন্দোবস্ত সে করেছে মীরা, তুমি অস্থির হয় না ভাই। তুমি এখন প্রত্যহ নতুন নতুন লোককে পাহাড় দিতে দেখবে, সেজন্য বিন্দুমাত্র উৎকণ্ঠিত হয়ে না তুমি। এই বলিয়া মোহন কিছু সময় নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, এখন আমি আসি ভাই, আবার দেখা হবে। মীরা গড় হইয়া প্রণাম করিল। মোহন কক্ষ হইতে বাহির হইয়া গেল। বাহিরে সুযোধন অপেক্ষা করিতেছিল। মোহন মৃদু হাস্যমুখে কহিল, তারপর সুযোধন কহিল, সব বন্দোবস্ত অর্থাৎ আহারের বন্দোবস্ত আমি করে এলাম দাদা। ধীরা গ্রামটি ছোট হলেও আমার খুব ভালো লেগেছে দাদা। মোহন হাস্যমুখে কহিল, ভালো লাগতেই হবে। আমার প্রথম কর্মজীবনের মাল্টিমিলিয়নিয়ার মিস্টার বাসুর বিদুষী কন্যা মীরা দেবীর সংস্রবে এসেছিলাম। আবার এতদিন পরে সেই অবিস্মরণীয় নামটির সঙ্গে জড়িত এই গ্রামখানি আমার তো ভালো লেগেছেই, উপরন্তু তোমারও না লেগে কি থাকতে পারে সুযোধন মৃদু হাস্যমুখে বলিল, আমাকে কি শঙ্কর রিলিভ করবে দাদা? শুধু শঙ্কর নয় আজ রাত্রে অবশ্য শঙ্কর থাকবে। আগামীকাল থেকে শঙ্কর ও বিলাস উভয়কেই এখানে নিযুক্ত করব। এই বলিয়া মোহন কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া পুনশ্চ কহিল, শঙ্কর এসেই তোমাকে মুক্তি দেবে, তুমি সোজা কলকাতায় চলে যাবে। আজ রাত্রে আমরা দুজন একবার সর্বেশ্বর পালিতের সঙ্গে দেখা করতে যাব। সুযোধন কহিল, সাংকেতিক ভাষায় লেখা মানচিত্রখানার পাঠোদ্ধার হয়েছে দাদা? মোহন রহস্যময় মৃদু হাস্যমুখে কহিল, আজ পর্যন্ত কোনোদিনই তোমার দাদা ব্যর্থতার সম্মুখীন হয়নি তবে আমাকে আরো 2-1 দিনের সময় দাও ভাই। এই বলিয়া সে মোটরে আরোহণ করিয়া স্টিয়ারিং হুইল ধরিয়া বসিল। সুযোধন নত হইয়া অভিবাদন করিল। মোহন মৃদু হাস্যমুখে একবার চাহিয়া মোটর ছাড়িয়া দিল।